সকালবেলায় কেউ একজন এসে আকাশের মুখের উপর পানি ঢেলে ঘুম ভাঙিয়ে দিল। আকাশ লাফিয়ে ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে আকাশ তো অবাক, কেননা সামনে ঈশা দাঁড়িয়ে আছে। তা দেখে আকাশ বলে, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি স্বপ্ন দেখছি না তো? হ্যাঁ, আমি সত্যিই স্বপ্ন দেখছি। ঈশা এখানে আসবে কি করে? এটা যেহেতু স্বপ্নই, তাহলে আবার ঘুমাই। আকাশ আবারও ঘুমোতে যাবে, তখন ঈশা আবারও পানি ঢেলে দেয় মুখের উপরে। এবার আকাশ বুঝতে পারে এটা স্বপ্ন নয়। এইদিকে আকাশের কথা শুনে ঈশা তো হাসছে। ঈশা, তুই এখানে? আমি স্বপ্ন দেখছি না তো? না ভাইয়া, তুই কোনো স্বপ্ন দেখছিস না। এখন চুপচাপ বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামবি। আমি তোর আজকে ভার্সিটিতে যাব, তাই এখনই তুই রেডি হয়ে নিচে নামবি। আমি কোন ক্লাসে পড়ি আর তুই কোন ক্লাসে পড়স? তোর মাস্টার্স করছিস আর আমি অনার্স 3য় বর্ষ। তাতে কি এখন উঠবি কি না তাই বল। উঠছি। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। নাস্তা করে ঈশা আকাশের সাথে বের হয়ে যায়। আপনারা এখন ভাবছেন ঈশা কে, তাই তো? চিন্তা করবেন না, গল্পের সাথেই থাকুন, বুঝতে পারবেন। ওরা ভার্সিটিতে আসলে অনেক মেয়েরাই আকাশের গাড়ির সামনে আসে আকাশের সাথে কথা বলার জন্য, কিন্তু ঈশাকে দেখে ওরা চলে যায় ওখান থেকে। ভালোই তো মেয়ে পড়িয়েছিস। আরে ওরা জাস্ট লাইন মারার জন্য এসেছে। চল তাহলে ভিতরে নিয়ে যা আমাকে। ঈশাকে নিয়ে ভেতরে যায়, তখন ওই রনির ডাক। ওই আকাশ, এক এক দিন এক এক রকম আইটেম নিয়ে ভার্সিটিতে আসছিস। এই কথা বলাতে আকাশ রনির কাছে গিয়ে ওর মুখে একটা খুশি দেয়। এতে করে রনির মুখ থেকে রক্ত পড়তে থাকে। বলেছিলাম না ওদের নিয়ে বাজে কথা বলবি না। এবার দেখ তোর কি হাল করি। এই বলে রনি ও আকাশের মধ্যে মারামারি হতে থাকে। রনিকে বেশি মার খেতে দেখে ওর সাথে থাকা বাজে বন্ধুগুলো আকাশকে মারার জন্য আসে। আকাশ ওদেরকেও মেরে ওখানেই শুইয়ে দেয়। প্রতিদিন মার খেতে তোর একটুও লজ্জা লাগে না? এরপর থেকে যদি পাই। ঈশা চল ভেতরে যাই। ওই মারামারি শেষ করে ওরা বাড়িতে চলে আসতে থাকে। বাড়ির দিকে কিছু দূর আসতেই দেখলো আর এক ঝামেলা। কেননা রকির চাচা মিস্টার কিবরিয়া পথ আটকে দাঁড়িয়ে আছে, তাই গাড়ি থেকে নেমে ওনার সামনে যায়। মিস্টার কিবরিয়া সাহেব, আপনার ভাতিজাকে সামলান, নয়তো এভাবে প্রতিনিয়ত মার খেতে খেতে একদিন মরেই যাবে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া, তারপর রাজনীতিবিদ। তুই কিনা আমার সামনে আমার ছেলেকে মারার হুমকি দিস? এই তোরা ওকে মার, যেমনটা ও আমার ছেলেকে মেরেছে। কিবরিয়ার লোক আকাশকে মারতে আসলে আকাশও ওদের মারতে থাকে। এতে করে আকাশ নিজেও কিছু মার খায়, কিন্তু ওদেরকে মেরে ওদের অবস্থা আকাশ পুরো খারাপ করে দিয়েছে। এখনও তো আপনারা ভাবছেন কেই আকাশ? তাহলে একটু ধৈর্য ধরুন, সব কিছু বুঝতে পারবেন। তার জন্য আপনাদের গল্পের সাথেই থাকতে হবে। ওদের মেরেই আকাশ গাড়িতে ওঠে। ভাইয়া, বুঝলাম না, তুই বাসা থেকে বের হতে না হতেই দুইবার মারামারি করা শেষ। না জানি তুই বাকি দিন তো পড়েই আছে। আরও কি কি দেখতে হবে আমাকে কে জানে। দেখ, মারামারি না করলে আমার একটুও ভালো লাগে না। তার উপর কেউ যদি মার খাওয়ার জন্য চলে আসে, তাহলে আমার কি করার এতে? বুঝেছি, এত শখ নেই তোর মারামারি দেখার। এখন আমাকে কিছু শপিং করিয়ে দে, আমি চলে যাব বাড়িতে। কি? তুই একে তো আমাকে না বললে এখানে এসেছিস, তার উপর তুই এখন বলছিস তুই চলে যাবি 2 দিন পর? এমনটা হচ্ছে না। ওই দেখ, আমি একা একা যাব না ওখানে, বুঝেছিস? না, বুঝি নাই। কি? তুই একা যাবি না সেই ব্যাপারটা? দেখ, তোর সাথে আমি এত ক্যাচাল করতে পারবো না। 2 দিন পর চলে যাব, তাই এই 2 দিন আমাকে তুই এই শহরটা ঘুরে দেখাবি এবং আমার যা যা লাগবে সব কিছু কিনে দিবি তুই। দেখ, আমি তোকে কিনে দিতে তো মানা করিনি। তুই এসেছিস, আরও 1 মাস থাক। না ভাইয়া, সামনে পরীক্ষা, তাই বেশি দিন থাকতে পারবো না। আকাশ কী করবে বুঝতে পারছে না, তাই ওখান থেকে একটা শপিং মলে যায়। ওখানে আকাশ ইরার পছন্দ অনুযায়ী অনেক ড্রেস, কসমেটিক আরও অনেক কিছু কিনে দিতে থাকে। এইদিকে ঈশাও আকাশের জন্য কিছু ড্রেস নেয়। আমার জন্য কেন? তুই চুপচাপ থাকতে পারিস না? আকাশ চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো। সব কিছু নেওয়া হয়ে গেলে আকাশের কাছ থেকে কার্ড নিয়ে কাউন্টারে দিয়ে দেয়। ওনারা বিল ডলারগুলো দেখে কার্ড দিয়ে দেয়।
শপিং মল থেকে বের হয়ে আসে তখন শপিং মলের সামনে কয়েকটা ছেলে বসে বসে মেয়েদের খারাপ খারাপ কথা বলছে। ওই ভাইয়া, এখানে এসো, শান্তি নেই। কি হয়েছে? এই নে, মেয়েদের টিস করাম, এদের জন্যই তো বের হওয়া মুশকিল। দাঁড়া, ওদের ব্যবস্থা করতেছি। থাক ভাইয়া, এমনিতে দুইবার মারামারি করা শেষ, আর লাগবে না ভাইয়া, চল এখান থেকে। আকাশ ইরার কথায় ওখান থেকে চলে আসতে যাবে তখন আসার আগে ওই ছেলেগুলোর গালে কয়েকটা থাপ্পড় দিয়ে দেয় আকাশ। ভাইয়া, তোকে না মানা করেছি। ওরা তোকে বাজে কথা বলেছে? ছেড়ে দেয় কি করে? ওরা ওখান থেকে চলে আসে বাড়িতে। বাড়িতে এসে ঈশা ওর রুমে চলে যায়। এইদিকে ঈশা কেন এসেছে, কখন এসেছে, আকাশের পরিচয় তা আপনাদের একটু পরেই বলছি। এখন একটু ফ্রেশ হয়ে আসি, কিছুক্ষণ অপেক্ষা করুন। চলুন এবার আকাশের পরিচয় দেই। আকাশের পুরো নাম হলো পারভেজ হোসেন আকাশ, আমাদের গল্পের হিরো। আকাশের আপু এই শহরের ব্যবসা করে। এই শহরের সবাই ওনাকে শাহজাহান চৌধুরী নামেই চিনে। ওনার স্ত্রী মানে আকাশের আম্মু মিসেস পারুল আক্তার, উনি হাউসওয়াইফ। বাড়ির সব কাজ লোকের করলেও রান্নাটা উনি নিজের হাতেই করে, কেননা আকাশ ওর মায়ের হাতের রান্নাই বেশি খায়। আকাশের আরও কয়েকটা কোম্পানি আছে এই শহরে। উনি এখানকার ধনী লোকদের মধ্যে দ্বিতীয় স্থানে আছে। বাকি রইল ঈশার পরিচয়। ঈশা হলো আকাশের ফুফাতো বোন, যে বর্তমানে আকাশের বাড়িতে এসেছে, কয়েকদিন বেড়াতে এসেছে। ঈশার সম্পর্কে বাকি তথ্য পরেই জানতে পারবেন। বাকি রইল গল্পের নায়িকা, তার সম্পর্কে আরও পরেই আপনাদের বলবো। এখন আপাতত গল্পে ফেরা যাক। ঈশা রান্নাঘরে গিয়ে ওর মামির চোখে হাত দেয়। কে কে আমার চোখে হাত দিয়েছে? এইদিকে কেউ কিছু বলছে না, তাই আকাশের আম্মু ভালো হাত ধরে বুঝতে পারে। আরে ঈশা, তুই এখানে কখন এলি? আমাদেরকে তো একটু জানালিও না। আম্মু সকালে এসেছে। এই কথা আকাশের আম্মু একটু আশ্চর্য হয়। কি, ঈশা সকালে এসেছে অথচ আমার সাথে এখন দেখা করছে? সকাল থেকে কোথায় ছিলি তুই? আম্মু তাহলে শোনো। এরপর আকাশ সকাল বিকাল ঘটে যাওয়া ঘটনাগুলো রামুকে বলে। শুধু মারামারি করেছে তা বাদে। এটা কিন্তু ভালো করিসনি তুই ঈশা। একে তো সকালে এসে এখন আমার সাথে দেখা করছিস, তার উপর বলছিস সে 2 দিন পর চলে যাবি। তুই এখানে 1 মাস থাক আগে, তারপর আমি ভেবে দেখব তোকে পাঠানো যায় কিনা। দেখো মামি, সামনে আমার পরীক্ষা, তার উপর সব কসমেটিক্স শেষ। তাছাড়া পরীক্ষা দেওয়ার সময় তো একটু সেজেগুজে যেতে হবে, তাই না? তুই কি পরীক্ষা দিতে যাবি নাকি ছেলে পটাতে? দুটোই। ঈশা ওখান থেকে চলে যায়। এদিকে আকাশের কল আসলে আকাশ চলে যায় নদীর পাড়ে, কেননা এই নদীর পাড়ে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের ভেতরে আকাশ কয়েকটা রাজ্য চালায়। ওই রাজ্যটা হলো মাফিয়া কিংয়ের রাজত্ব। মাফিয়া জগতে সবাই আকাশকে একে নামেই চেনে, কেননা একে নাম শুনলে বাকি সব মাফিয়া ভয় পালায়। ওখানে যেতেই সবাই একে নামে জয়ের ধ্বনি দেয়, কেননা একে সবসময় কালো পোশাক পরে আসে, মুখে থাকে সবসময় মাস্ক। একে ও চেয়ারে বসে পড়ে। আমার হয়তো কয়েকদিন রাজত্ব চালাতে পারবো না, কিছুদিন সমস্যার কারণে হয়তো আমি দেশের বাইরেও যেতে পারি। তাই ততদিন আসিফ আমার দায়িত্ব পালন করবে, আমি ওর সাথে যোগাযোগ করব। নিজে থেকে আমার সাথে কেউ যোগাযোগ করতে যাবেন না। আকাশ ওখানে আরও কিছু কথা বলে চলে আসে। এইদিকে 3 দিন কেটে যায় ঈশার পরীক্ষার সামনে, তাই ঈশার আম্মু আকাশের আম্মুকে কল দিয়ে জানায়, ভাবি, একটা কথা বলা ছিল। কি কথা? এরপর ঈশার আম্মু সব কথা শুনে আকাশের আম্মু রাজি হয়ে যায়। এইদিকে ঈশা নিচে নেমে আসে ওর জিনিসপত্র গুছিয়ে। আকাশের সামনে এসে বলে, ভাইয়া, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাবি। চল আমি তোকে এয়ারপোর্টে দিয়ে আসি। হ্যাঁ চল। আম্মু, আমি ঈশাকে এয়ারপোর্টে দিয়ে আসতেছি। ঠিক আছে, সাবধানে যাবি। ওখানে গিয়ে কোনো মারামারি করবি না। কোন জায়গায় কথা বলছো? কোনো জায়গায় না। আকাশ ঈশাকে নিয়ে গাড়িতে বসে। এইদিকে ওরা কথা বলতে বলতে এয়ারপোর্টে চলে আসে। আকাশকে এয়ারপোর্টের সিকিউরিটি এবং সবাই চিনে, তাই আকাশ ঈশাকে নিয়ে ভেতরে যায়। বোন আমার, সাবধানে যাবি, বাসায় গিয়ে কল দিবি। আমি তাহলে এখন যাই। তা হচ্ছে না ভাইয়া, কারণ তুইও আমার সাথে বাংলাদেশে যাবি। কি? আমি কেন যাব? তুই যাবি কিনা তা বল।
এইদিকে আকাশ ভাবতে থাকে। যদি না বলে দেই তাহলে ঈশা কষ্ট পাবে, আর যদি হ্যাঁ বলে দেই তাহলে ঈশা খুবই খুশি হবে। কিন্তু আমি তো পাসপোর্ট ও শার্ট প্যান্ট কিছুই আনিনি, তাই রাজি হয়ে যাওয়াটা ভালো হবে। কি ভাবছিস? ভাবছি আমি যাব কি করে, আসার সময় তো কিছুই আনিনি। আমি জানতাম এমন কিছুই বলবি, তাই আসার সময় পাসপোর্ট নিয়ে এসেছি তোর, বাকি রইলো শার্ট প্যান্ট, ওইগুলো তোকে দেশে নিয়ে গিয়ে কিনে দিব। আকাশ কোনো উপায় না পেয়ে ঈশার সাথে চলে এলো বাংলাদেশে। কেননা ভেবেছিল কি আর হলো কি, বাংলাদেশে আসার পর এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলে আকাশের ফুপা ফুপি ওনারা দুইজনই সামনে দাঁড়িয়ে আছে, তাই আকাশ ওনাদের পায়ে সালাম করে। সত্যি আকাশ, আমাদের থেকে অনেক ভালো লাগছে, কারণ এই প্রথম তুই বাংলাদেশে এসেছিস, তাও ঈশা অনেক চালাকি করে নিয়ে এসেছে, তাও ভাবি না থাকলে তো সম্ভব হতো না। ফুফা, এই জন্যই তো বলি পাসপোর্ট ওর কাছে কিভাবে এলো, কারণ পাসপোর্ট তো আম্মুর কাছে থাকে। এদিকে আকাশ চলে আসে ঈশাদের বাসায়, কেননা এই প্রথম আকাশ এই বাড়িতে এসেছে। ছোট থাকতে একবার এসেছিল, তখন ঈশার বাবা মা অতটা বড়লোক ছিল না। আকাশের আব্বু ওনাদের টাকা দিয়ে সাহায্য করায় আজকে ওনারা বাংলাদেশের শত শত কোটি টাকার মালিক। ফুফা, তোমাদের তো অনেক উন্নতি হয়েছে দেখছি। হ্যাঁ, তোমার আব্বু আমাদের সাহায্য করার আজকে আমরা একটা ভালো অবস্থানে আছি। এখন ভিতরে যাই। আচ্ছা ফুফু। আকাশ ওনাদের সাথে ভিতরে যায়। আকাশ ওখানে সোফায় বসে আছে, ওর ফুপা ফুপুদের সাথে কথা বলছে। এইদিকে ঈশা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। আকাশ উপরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ঈশা একটা লুঙ্গি এনে আকাশকে দেয়। আকাশ ফ্রেশ হয়ে অনেক কষ্ট করে লুঙ্গিটা পরে নেয়। এতে কাজের লোক হতে যারাই দেখতেছে তারাই হাসছে। অনেক কষ্টে লুঙ্গিটা ধরে আকাশ খাবার খেয়ে নেয়। খাবার খেয়ে আকাশ ঘুমিয়ে পড়ে, কেননা রাত 11টা বেজে গিয়েছে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে ওর পরনে লুঙ্গি নেই, তাই তাড়াতাড়ি করে লুঙ্গি খুঁজে পড়ে নেয়। এইদিকে ঈশাতেও দরজা খোলার জন্য তাগাদা দিয়েই চলেছে। ঘুম থেকে উঠে আকাশ ফ্রেশ হয়ে নেয়, ফ্রেশ হয়ে নিচে নামে। ওখানে আকাশের ফুপা ও ফুপি ও ঈশা ওরা ছিল। ভাগ্য ভালো লুঙ্গির ভেতরে, উফ, নয়তো মান ইজ্জত সব শেষ হয়ে যেত। তোমার ফুফু তোমার সব পছন্দের খাবার রান্না করেছে। তা আকাশ, এখানে থাকবে তোর কোনো অসুবিধা হয়নি তো? কি যে বলো না ফুফা, অসুবিধা হবে কেন? এখন অসুবিধা হচ্ছে এই লুঙ্গিটা নিয়ে, এটা সামলাতে তো কষ্ট হয়। চিন্তা করিস না ভাইয়া, তোকে আজকে আমাদের এখানে বড় শপিং মলে নিয়ে যাব, ওখান থেকে তোর জন্য ভালো ভালো দেখে পোশাক কিনে দিব। তা না হয় ঠিক আছে, কিন্তু তুই এখানে কেন? এমন পোশাকে কই যাবি? তোকে তো বলাই হয়নি আমি ভার্সিটিতে যাব, তাই তুই আমার সাথে যাবি। ঠিক আছে, কিন্তু শপিং? আকাশের কথা শুনে বাকিরা হেসে দেয়। ঈশা আকাশকে নিয়ে শপিং মলে যায়। ওখানে আকাশের পছন্দ অনুযায়ী সব কিনে দিতে থাকে। আকাশের সব কেনা হয়ে গেলে ঈশা চল, হয়ে গেছে। আচ্ছা চল। এইদিকে আকাশ শপিং মল থেকে বের হয়ে যাবে, তখন একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে আকাশের ফোন পড়ে যায় হাত থেকে। ভিড়ের মধ্যে মেয়েটা আকাশের মোবাইল তুলে দেয়। মোবাইল তুলে দেওয়ার সময় আকাশ মেয়েটার হাতে একটা ট্যাটু দেখে। ট্যাটু দেখতে অনেক সুন্দর, তবে রং দিয়ে আঁকা হয়েছে। ভিড়ের মধ্যে আকাশ মেয়েটিকে হারিয়ে ফেলে। ওখান থেকে বের হয়ে আকাশ চলে আসে ঈশার সাথে ভার্সিটিতে। ভার্সিটির গেট দিয়ে ঈশা গাড়ি নিয়ে ঢোকে, তখন অনেক ছেলে ঈশার দিকে তাকিয়ে থাকে, কেননা ঈশাও কম সুন্দরী না। কলেজের 40% ছেলে ঈশাকে পছন্দ করে। ওরা গাড়ি থেকে বের হওয়ার আগে আকাশ দেখে চারদিকে সব ছেলেরা ওদের দেখছে। এদিকে আকাশের মেজাজ তো অনেক খারাপ। এদিকে আকাশ ভাবে, এখানে এমন কোনো মাফিয়া নেই যে আমার নাম শুনিনি। প্লিজ ভাইয়া, এখানে এমন করিস না প্লিজ। এখানে ভালো ছেলেদের সাথে খারাপ ছেলেরাও থাকে। এখানে রাজনীতি পাওয়ারের কারণে ওরা এইসব করতে সাহস পায়। তাছাড়া তুই এখানে এসেছিস, আমার সাথে ঘুরে দেখবি, কোনো ঝামেলা করার দরকার নেই। ওই দেশে তোকে সবাই চেনে, কিন্তু এখানে কেউ তোকে চেনে না। নাম এখন। নামছি। আকাশ ও ঈশা একসাথে নামে, তখন অনেক ছেলে মেয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। ভাইয়া দেখছিস ওরা কেমন করে তাকিয়ে আছে? ওদের দিকে না তাকিয়ে ক্লাসরুমে চল।
আকাশ ঈশার সাথে ওর ক্লাসের রুমে চলে যায়। এদিকে আকাশ বসে আছে ছেলেদের সাথে। তখন অনেকেই রুমে ঢুকতে থাকে। হঠাৎ একটা ছেলে মার খেতে খেতে রুমে আসে, আর ওই ছেলেটাকে মারছে একটা মেয়ে। এই মেয়েটার নাম হচ্ছে রোজা চৌধুরী। রোজা ক্লাসরুমের ভেতরে আসে। প্লিজ ভাইয়া আমাকে ওর হাত থেকে বাঁচান। ওরা আপনাকে মারছে কেন? কয়েকটা ছেলে ইচ্ছে করে ওর গায়ের উপর আমাকে ফেলে, তাই মেয়েটা আমাকে। বুঝতে পেরেছি। এক্সকিউজ মি, গায়ে পড়ার জন্য কেউ একজনকে এভাবে মারে? আকাশের কথায় রোজা অনেক অবাক হয়, কেননা আজ পর্যন্ত কেউ রোজার সাথে এভাবে কথা বলেনি। সেজন্য আমি ওকে কেন মেরেছি তাকে এখন তোর কাছ থেকে জানতে হবে। হবে। সামান্য গায়ের উপর পড়ার জন্য এভাবে কেউ কাউকে মারতে পারে? তা আপনাকে না দেখলে বুঝতাম না। তো দেখি অনেক দরদ, তোকেও এর সাথে মনে হয় মারতে হবে। এইদিকে এসব ব্যাপারটা বুঝে রোজাকে বলে যাতে করে ওর ভাইয়াকে কিছু না করে। প্লিজ রোজা আপু ভাইয়াকে ছেড়ে দেন। এইদিকে ঈশার একটা ভাই আছে, তার সবাই আজকে জানলো। বাহ এসব বাহ, তোর এমন একটা ভাই আছে, আগে তো দেখলাম না। তা কবে এটাকে আমদানি করলি নাকি? এই রোজা কথাটা বলে হাসতে যাবে, তার আগে আকাশের হাত গিয়ে রোজার গালে পড়ে। এতে পুরো রুমের সবাই নিস্তব্ধ হয়ে যায় এবং ঈশার সাথে বাকি সবাই একটু ভয়ে আছে, কেননা এখন রোজা ওর আব্বুকে কল দিবে। এরপর কি হবে তা তো আপনারা জানতেই পারবেন। কি তোর এত বড় সাহস, আমাকে মারলি? আর একটা কথা বললে আরও একটা চড় দিব। তোর সাহস দেখে অবাক হচ্ছি। এই রোজা ওর বাবাকে কল দেয়, উনি কিছু লোক পাঠিয়ে দেয়। ওরা কয়েক মিনিটের মধ্যে রুমে এসে আকাশকে মারতে থাকে। আকাশ ওদের মারতে গেলে ওরা কয়েকজন এসে ঈশাকে ধরে, তাই আকাশ ঈশার সম্মানের দিকে তাকিয়ে মার খেয়েই যাচ্ছে। ওরা মারতে মারতে মাঠের মধ্যে আকাশকে ফেলে দিয়ে চলে যায়। এই রোজা চলে যাওয়ার কিছুক্ষণ পর আকাশের সামনে একটা মেয়ে আসে, হাত বাড়িয়ে দেয় আকাশের দিকে। আকাশ খেয়াল করে ওই সেম ট্যাটু এই মেয়েটার হাতে। আকাশ মেয়েটার হাত ধরে ওঠে। রোজার সাথে ঝামেলা করেছেন তাই তো? আমি তো কাউকে তেমন চিনি না, তাছাড়া আমি এমন কিছুই করিনি। এই জন্যই তো ওদের লোকজনের হাতে মার খেলেন। নতুন ছেলে পেলে ওরা এমনই করে। এরই মধ্যে ঈশা চলে আসে ওখানে। ভাইয়া তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি। ঈশা, ও তোমার ভাই হয়? হ্যাঁ ইরা আপু, তবে আমার মামাতো ভাই। চলো ওনাকে হসপিটালে নিয়ে যাই। হ্যাঁ চলো আপু। ঈশা ও ইরা আকাশকে ধরে গাড়িতে ওঠায় এবং হসপিটালে নিয়ে আসে। ডক্টর আকাশকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে থাকে। এই ফাঁকে ইরার পরিচয় আপনাদের দিয়েই দেই। ইরা হলো রফিক চৌধুরীর একমাত্র মেয়ে ইরা চৌধুরী। ইরা হচ্ছে আমাদের গল্পের নায়িকা। ইরা এবার অনার্স 4th ইয়ারে পড়ে। ইরার সম্পর্কে বাকি তথ্য পরে জানতে পারবেন আস্তে আস্তে। চলুন এবার গল্পে ফেরা যাক। বন্ধুরা, এর পরের ঘটনাগুলো আপনারা জানেন, তাই নতুন করে আর বললাম না। এরই মধ্যে ডক্টর আসে। ডক্টর ইরাকে নিয়ে ভেতরে যায়। নার্স এসে রক্ত নিয়ে যায়। এরপর আকাশের শরীরে সে রক্ত দেওয়া হয়। 1 ঘন্টা পর ওরা আকাশকে নিয়ে বাড়িতে চলে আসে। ঈশার সাথে ইরাও আসে বাড়িতে। ইরা এই বাড়িতে আরও কয়েকবার এসেছে, তাই ও এতটা লজ্জা পায় না। এইদিকে ইরা আকাশের হাত ধরে ওর কাঁধের উপর দিয়ে দেয়। আকাশের কোমরে হাত দিয়ে ধরে উপরে নিতে থাকে। এই রুমে নিয়ে ইরা আকাশকে বিছানায় শুয়ে দিতে গেলে আকাশের ভারে ইরাও আকাশের উপরে পড়ে যায়। ঈশা রুমে এসে দেখে ইরা আকাশের বুকের উপর। ইরা ধরে রাখে। ঈশা শার্ট খুলে দেয়। ইরা এবার আকাশের বুকের দিকে তাকায়। 6 প্যাক বডি, তার উপর অনেক সুন্দর চেহারা, সাথে বডি। আচ্ছা ওরা ওকে মারলো কেন? ইরা আপু আর বলো না, ভাইয়াকে নিয়ে আমি ভার্সিটিতে এসে আমার সাথে ক্লাসে নিয়ে আসছিলাম, কারণ ভাইয়া নয়তো সময় কাটবে না, তাই ভাবলাম আমার সাথে থাকলে সময় কাটবে। এরপর একটা ছেলে এসে। কি, রোজার গায়ে হাত তোলার কারণে এইভাবে মেরেছে? কিন্তু তোমার ভাইয়ের সাহস আছে বলতে হবে। সাহস আছে কি না জানি না, তবে ভাইয়া একটু বেশি জেদি, বুঝতেই তো পারছো, তার উপর না জেনে হাত তুলে। আচ্ছা এখন আফসোস করে কি হবে? তোমার বাবাকে কল দিয়ে এখানে আসতে বলো। তাছাড়া তোমার মামাতো ভাইয়ের বাবা মা ভাই থাকলে ওদেরকেও আসতে বলো। আসলে ভাইয়া এখানে বেড়াতে এসেছে, তাই উনাদের বলাটা ঠিক হবে না। বুঝতে পারছি। আচ্ছা চিন্তা করো না, তোমার ভাইয়া আগে সুস্থ হোক, তারপর দেখো।
সত্যি তুমি না থাকলে একা একা সম্ভবই হতো না। থাক এইসব কথা। ঈশার কথা ইরা চোখ ফিরিয়ে নেয় এবং অনেক লজ্জা পায়। তেমন কিছু না। ইরা আপু, তুমি ভাইয়াকে একটু ধরে উপরে নিয়ে যাও, আমি কিচেন রুমের থেকে আসছি। ইরা কোনো উপায় না পেয়ে চলে যায় ঈশার সাথে। ওখানে ওরা গল্প করতে থাকে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর দুপুরে খাওয়ার সময় হয়ে আসে। তখন ইরাও ঈশার খাবার খেয়ে নেয়। খাবার খাওয়া দাওয়া হলে ঈশা আকাশের রুমে যায় এবং ওকে খাইয়ে দেয়, সাথে ওষুধ খাইয়ে দেয়। ঔষধ খেয়ে আকাশ ঘুমিয়ে পড়ে। এদিকে ঈশা ও ইরা কথা বলতেছে। ইরা আপু, ঘুমানোর ইচ্ছে হলে বিছানাতেই শুতে, কিন্তু তুমি তো। থাক আপু, এখন ভাইয়ার শার্ট চেঞ্জ করে দিতে হবে। এইগুলো চেঞ্জ করবে কে? আপু, তুমি শুধু ভাইয়াকে উঠিয়ে ধরে রাখবে, আমি শার্ট খুলে রেখে দিব। আচ্ছা, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আপু, এমন করে দেখলে কিন্তু নজর লেগে যাবে। চলো আপু, লজ্জা পেতে হবে না। ভাইয়া কুমা, আমরা কিছুক্ষণ কথা বলি। তুমি দুপুরে খেয়ে তারপর বাসায় যাবে কিন্তু। ইরা চলে যায়। রাতের বেলায় আকাশ ঘুম থেকে উঠে ঈশা আকাশের সব কিছু বলতে থাকে। আকাশ প্রথমে না করেছিল, কিন্তু পরে রাজি হয়। ইরা চলে যায়। রাতের বেলায় আকাশ ঘুম থেকে উঠলে ঈশা আকাশকে সব কিছু বলতে থাকে। আকাশ প্রথমে না করেছিল, কিন্তু পরে রাজি হয়। পরের দিন সকালে ঈশা রেডি হয়ে ভার্সিটিতে যায়। এদিকে ইরা আসে আকাশকে নেওয়ার জন্য। আকাশ ইরার সাথে বেরিয়ে পড়ে, তবে সাথে কোনো গাড়ি নেয়নি, কারণ গাড়ি হলে ঘুরে মজা পাবে না। ওরা একটা রিক্সা ডাক দেয়। ইরা রিক্সাতে উঠতে প্রথমে আকাশকে পরীক্ষা করতে চেয়েছে যে আকাশ কী রকমভাবে ওর সাথে মিশতে চায়। এইখানে উঠে বসেন। আকাশ ওইখানে উঠে বসে। রিক্সা চলতে থাকে। ইরা ইচ্ছা করে আকাশের সাথে শরীরে টাচ খাওয়ায়, যাতে করে আকাশের মতলবটা বুঝতে পারে। এভাবে কয়েকবার টাচ খাওয়ার পর আকাশ রিক্সাওয়ালাকে থামতে বলে। এই যে ভাই, রিক্সা থামান। কোনো সমস্যা? আসলে এইভাবে গেলে আপনি যেভাবে আমার সাথে টাচ হচ্ছে তার উপর জায়গা কম, এভাবে একটা মেয়ের সাথে। বুঝতে পারছি, আপনি চাচ্ছেন আমার শরীরের সাথে যেন আপনার শরীর টাচ না হয়, তাই তো? হ্যাঁ, তাই। আকাশের কথা ইরার অনেক ভালো লাগে, কেননা ইরা তাই। এই প্রথম কোনো মেয়েটাস কোনো ছেলে মেনে যেতে চাইছে। দেখতে ছেলেটা স্মার্ট, কিন্তু খারাপ না, ভদ্র আছে বলতে হবে। আচ্ছা, আমাদের দুজনের মাঝখানে যদি ব্যাগ দিয়ে দিই তাহলে তো কোনো সমস্যা নেই। এরপর এরা ব্যাগ দিলে আকাশ উঠে পড়ে। এবার ব্যাগের কারণে ওদের কারোর সাথেই কারোর টাচ লাগছে না। ওরা রিক্সা থেকে নেমে ভাড়া দিতে যাবে। আকাশ ওর ওয়ালেট থেকে পাউন্ড বের করে রিক্সাওয়ালাকে দেয়। রিক্সাওয়ালা পাউন্ড দেখে কিছু বুঝে উঠতে পারছে না, তাই আকাশের হাতে পাউন্ড দিয়ে দেয়। এইদিকে ইরা ব্যাপারটা বুঝতে পেরে টাকা দিয়ে রিক্সাওয়ালার টাকা নিয়ে চলে যায়। আকাশ ইরার সাথে যেতে থাকে ব্যাংকের দিকে। পথে কয়েকটা ছেলে ইরাকে বাজেভাবে কথা বলছে। আকাশ দাঁড়িয়ে দেখে ইরা আকাশের হাত ধরে নিয়ে গেল। এইদিকে ছেলেগুলো আকাশের পিছু পিছু আসতে থাকে। ওরা ব্যাংকের কাছে প্রায় চলেই এসেছে। ইরা নোট পাঁচটা নিয়ে ব্যাংকের ভেতরে ঢুকে যায়। ইরা ভিতরে যাওয়ার পর আকাশ ওই ছেলেগুলোকে মারতে থাকে। ওদের মেরে অনেকের হাত পা ভেঙে দেয়। এইদিকে ইরা ক্যাশ কাউন্টারে 5টা নোট দেয়। ওরা 5টা নোট দিয়ে হিসেব করে ইরাকে এক ব্রিফকেস টাকা দেয়। এতে করে ইরা অবাক হয়। আপনারা ভুল করছেন না তো? 5টা নোটের বিনিময়ে 84 লাখ টাকা দিচ্ছেন? ইরার কথা ক্যাশিয়ার আবারও চেক করে, দেখে সব ঠিক আছে। পরে ইরা ওইখানে একটা নোট ভাঙিয়ে বাকি নোট নিয়ে ও টাকাগুলো নিয়ে বেরিয়ে আসে। এসে দেখে আকাশ দাঁড়িয়ে আছে, তাই ওর হাতে বাকি 4টা নোট দিয়ে দেয়। আকাশ ওইগুলো রেখে দেয়। এরপর বাকি টাকা আকাশের হাতে দিলে আকাশ ওইগুলো ওর ব্যাগে রেখে দেয়। কি ব্যাপার, বাকি 4টা নোট ফিরিয়ে আনলেন? তো কি করব? ওই 4টা নোট দিলে হয়তো আমাকে টাকা মাথায় করে আনতে হতো। একটা নোটে এতগুলো বান্ডেল? তাহলে চলেন পার্কে গিয়ে বসি। চলেন। এইদিকে ইরা ভাবে, একটা নোটে 17টা বান্ডেল হলো। যদি এর কাছ থেকে পুরো বান্ডেল যদি টাকায় করি তাহলে তো বড় বড় ট্রাকে করে টাকা নিয়ে ঘুরতে হবে। তবে যাই হোক, ছেলেটা অনেক
সহজ সরল, সাথে অনেক ভদ্র ও আছে। কিছু ভাবছেন কি? না কিছু না, চলেন বসি। ওরা বসে পড়ে, তবে পাশাপাশি, যা আকাশের থেকে একটু আনইজি লাগছিল, তাই বারবার চাপতে চাপতেই পড়েই যায়। এতে ইরা হাসতে থাকে। আকাশ মাটিতে বসে ইরার হাসি দেখছে। সত্যি মেয়েটা অসাধারণ, কিন্তু সকাল থেকে আমার সাথে এমন কেন করছে? আরে পড়ে গেলেন কেন, উঠে বসেন। বলে হাত বাড়িয়ে দেয়। আকাশ ইরা দিকে হাত বাড়িয়ে দিলে ইরা আকাশকে টেনে উঠাতে গেলে উল্টো আকাশের উপর পড়ে যায়। সরি, আমি ইচ্ছে করে আপনার। আপনার কোনো দোষ নেই, আসলে আমি মেয়ে হয়ে আপনার টেনে তুলতে পারি বলেন। এখন যদি আমার বুকের উপর থেকে সরে দাঁড়ান তাহলে আমি উঠতে পারি। ইরা তাকিয়ে দেখে আকাশের বুকের উপরে, তাই তাড়াতাড়ি করে উঠে যায় এবং আকাশে উঠে যায়। আমার অনেক ক্ষুধা লেগেছে, কিছু খেতে পারলে ভালো হতো। ফুচকা খাবেন? ফুচকা কি? চলেন ওখানে গিয়ে বসে বসে খাই। ওরা ফুচকা দোকানে গেল, গিয়ে ফুচকা খেতে থাকে। অনেক মজার তো। আরো খাবেন? হ্যাঁ খাবো। এরপর ফুচকা বানাতে থাকে, সাথে ওরা খেতে থাকে। এভাবে 30 প্লেট ফুচকা খাওয়া শেষ। আকাশ একটা বান্ডিল এগিয়ে দিয়ে বলে, ওনার বিল দিয়ে দিন। তাই বলে পুরো বান্ডিল দিয়ে দিবেন? আমি তো জানি না। নিন আমি দিচ্ছি। ওরা বিল দিয়ে কিছুক্ষণ গল্প করতে থাকে। এর মধ্যে ঈশা কল দিলে ইরা ওখান থেকে উঠে পাশে গিয়ে কথা বলে। ইরা আপু, কোথায় আপনি? এই তো আমরা শাহবাগ রমনা পার্কে। কেন বলতো? না, ভেবেছিলাম আড্ডা দিব, কিন্তু এখন তো আর হচ্ছে না। আচ্ছা তোর ভাই দেখি কিছু বোঝে না, আজকে আমাকে টাকা ভাঙাতে ব্যাংকে পাঠালো। এরপর কি হয়েছিল তা তো আপনারা সবই জানেন, তাই নতুন করে কিছু বলার নেই। আসলে ভাইয়া প্রথমেই দেশে এসেছে, তাই টাকা সম্পর্কে কিছুই চেনে না। আপনি একটু দেখিয়ে দিন, নয়তো এই 17 বান্ডেল আজকে হয়তো দেখবেন শেষ করে ফেলেছে। একটু আগে ফুচকা খেয়েছিলাম, ওখানে পুরো একটা বান্ডেল টাকা দিয়ে দিয়েছিল। তার উপর রিস্কাওয়ালা ওই দেশের ডলার দিয়ে দিল। রিস্কাওয়ালা যদি নিয়ে নিত, তা যদি ব্যাংকে নিয়ে, তাহলে তো 17 লাখ টাকা পেয়ে যেত। আচ্ছা ভাইয়া, এখন কোথায়? এই তো বেঞ্চে বসে আছি। কথাটা বলে তাকিয়ে দেখে আকাশ নেই, তাই কল কেটে দিয়ে খুঁজতে থাকে। কিছু দূর গিয়ে দেখে আকাশ কতগুলো পথ শিশুদের হাতে একটা করে টাকার বান্ডিল দিচ্ছে। 5টা শিশুর হাতে 5টা বান্ডিল। পাশে ওদের বাবা মা এগিয়ে আসছিল, তখন ইরা ওনাদের বলে, দেখুন উনি এ দেশে থাকে না, তাই না বুঝে দিয়েছে। এখন এই টাকা দিয়ে ছোট খাটো একটা দোকান দিয়েন, এইভাবে ওদের হাতে ভিক্ষা করবেন না। ওনারা ইরার কথা শুনে চলে যায় ওখান থেকে। ভেতরে যাবেন না? আজ না, সকালে আমি আবার আসবো। তাহলে আমি রেডি হয়ে থাকবো। এই নিন, এইগুলো আপনি রাখেন। আমাকে কেন দিচ্ছেন? আসলে আমি তো জানি না কি করে খরচ করতে হয়, তাই আপনি সাথে থেকে খরচ করবেন। আমি কিছুটা রেখে দিয়েছি নিজের কাছে। একটা বান্ডেল দিয়ে বাকিগুলো পাশে রেখে দিবেন, আর আপনি একটা বান্ডেল নিয়ে কাল বের হবেন। আচ্ছা তাই হবে। ওই দিন ওরা ঘোরাঘুরি করে ইরা আকাশের বাসার সামনে নামিয়ে দেয়। আকাশ বাসার ভিতরে ঢুকে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়। অন্যদিকে ইরা ওর বাসায় চলে আসে। আকাশ সন্ধ্যের সময় নিচে নামে। ফুপু কিছু খেতে দাও। অনেক খিদে পেয়েছি তোর? তাহলে বস, আমি খাবার দিচ্ছি। দাও। সন্ধেবেলায় আকাশ নাস্তা করে বের হয়, একটু আশেপাশে দেখবে বলে বাড়ি থেকে বের হয়। বের হয়ে রাস্তার মাঝে আসে, তখন রোজার সাথে আকাশের দেখা হয়। কি রে, এত তাড়াতাড়ি কি করে ভালো হয়ে গেলি? কেন, খারাপ থাকলে খুশি হতে নাকি? এই তুই আবারও শুরু করে দিয়েছিস? ওই দিন আমার বোনের জন্য কিচ্ছু করিনি, আজকে যদি কিছু করার চেষ্টা করছিস তো এখানেই তোকে উচিত শিক্ষা দিব। আকাশের কথা শুনে রোজা হাসতে থাকে। কি, তুই আমাকে মারবি? এত সাহস তোর? তুই জানিস না আমি কে, কি করতে পারি আমি? আর তুই জানিস না আমি কে? তা এখন পথ আটকে না দাঁড়িয়ে সামনে থেকে সরেন। বুঝেছি, আজকেও তোকে একটা মার দিতেই হবে। এই তোরা আগে খাতির যত্ন কর। রোজার কথায় ওর লোকজন আকাশকে মারতে আসে, কিন্তু আকাশকে ওদের সবাইকে মেরে ওখানেই শুয়ে দেয়। ওরা অনেক কষ্টে চেষ্টার পরেও কোনো কিছু করতে পারেনি। সবাই মার খেয়ে মাটিতে শুয়ে আছে। বলছিলাম না আমার পিছনে লাগতে আসবেন না? এখন বুঝতে পারছেন আমি কি জিনিস? এবার আপনার পালা। আমার পালা মানে?
বাহ রে, ওই দিন যা পারিনি তা আজকে তো করতেই হবে। কি করবেন? আকাশ রোজার সামনে আসে। ওইখানে এসে রোজা আবারও একটা থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে রোজা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওই সময় ওখানে রকি আসে। আপনারা হয়তো অনেকেই রকিকে ভুলেই গেছেন। রকি হচ্ছে সেই ছেলে যাকে মারার জন্য আকাশ ওদের সাথে মারামারি করেছে। ভাইয়া আপনি এখানে? আর রোজা আপু আপনি এখানে? আমি এখানে কি জন্য এসেছি তাকে তোকে বলতে হবে? না আপু, আমি তো এমনি এমনি বললাম। ভাইয়া আপনি এত রাতে এখানে, তার ওপর রোজা আপু, আপনাকে কিছু করেনি তো? আমার কিছু হয়নি, তুমি এখন যাও। রকি ওখান থেকে চলে যায়। রকি চলে যাওয়ার পরে আকাশ রোজার কাছে যায়। তাহলে একটা কথা বলি, মেয়ে হয়ে এইসব কথা ঠিক না। মেয়েদের শাড়িতেই মানায়, এইসব ড্রেসে না। তাই ভালো হয়ে যান। এইসব মারামারি করে কি লাভ আপনাদের? শুধু একটু পাওয়ার ছাড়া জীবনে কিছু পাবেন না। তার উপর সবাই আপনাকে খারাপ ভাববে। এতে করে আপনার কাছের লোকগুলো আপনাকে খারাপ চোখে দেখবে। আমি যা বলেছি এই কথাগুলো একটু ভেবে দেখবেন। আকাশ ওখান থেকে চলে যায়। এইদিকে রোজা ভাবতে থাকে, কে এই ছেলে যে আমাকে একটুও ভয় পায় না? ঈশা তো বলেছিল ওর মামাতো ভাই, কিন্তু এই ছেলেকে দেখে তো একটুও আমাদের দেশের মনে হচ্ছে না। তাহলে কি রহস্য আছে এই ছেলের মাঝে যা আমাকেই খুঁজে বের করতে হবে? রাতে আকাশ বাড়ি ফিরে আসে। ফিরে এসে ঈশার সাথে কথা বলতে থাকে, কেননা আজকে কি হয়েছিল না করে সব রকমের কথা আকাশ ঈশাকে বলতে থাকে। অন্যদিকে ইরা নিজের রুমে বসে বসে ভাবতে থাকে। সেটা আসলে অনেক সহজ সরল, কোনো মারামারি করে না, নাই কোনো মেয়ের প্রতি এত ইন্টারেস্টিং নেই, যা আজকে আকাশের কথায় ও আচরণে বোঝা যায়। সত্যি ছেলেটা অনেক ভালো। ইরা কথাগুলো বলতে থাকে, তখনই ইরার বাবা সব কথা শুনে ফেলে। উনি সব কথা শুনে ইরাকে বলে, কিরে মা, কোনো ভালো ছেলে, কোনো ইন্টারেস্টিং নেই, কিছুই তো বুঝলাম না। তোমাকে কিছু বুঝতে হবে না আব্বু, অনেক রাত হয়েছে, তুমি এভাবে ঘুমাও। আমি তোকে একটা কথা বলার জন্য এসেছি। কি কথা আব্বু? কাল তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, তুই কালকে বাড়িতেই থাকবি। কিন্তু আব্বু। দেখ, ছেলে ভালো, অনেক বড় কোম্পানিতে কাজ করে, তোকে সুখেই রাখবে। বিয়ের পর তোর পড়াশোনা শেষ করার সুযোগও দেবে। কিন্তু আব্বু, ওদের কি আমার পছন্দ হবে? তুই কাল তৈরি হয়ে থাকিস। ঠিক আছে আব্বু। তাহলে আমি আসি, তুই ঘুমা। এইদিকে ইরার আব্বু চলে গেলে ইরা ঈশাকে কল দিয়ে জানিয়ে দেয় কাল আসতে পারবে না। পরের দিন সকালে আকাশ বসে আছে, কিন্তু এখনও ইরা আসেনি। তাই আকাশ অপেক্ষা করতে থাকে। সকাল 11টা বাজে, ইরা আসে না। ঈশার কাছ থেকে ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ে ইরাদের বাড়িতে। ওখানে গিয়ে দেখে ইরা বসে আছে আর ওর চারপাশে কিছু লোক বসে আছে। আকাশ বুঝতে পারছে না এখানে কি হচ্ছে, কারণ সব দেশে তো সব রকম হয় না। তাই আকাশ ইরার সামনে গিয়ে বলে, আপনি এখানে? আমি সে 1 ঘন্টা ধরে বাসায় অপেক্ষা করে বসে আছি, কিন্তু আপনি না আসায় ঈশার থেকে ঠিকানা নিয়ে এখানে চলে আসি। এখানে এসে দেখি এখানে শাড়ি পরে বসে আছেন, কোথাও যাচ্ছেন নাকি? এদিকে ওখানে থাকা কেউ কিছু বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। কেউ এই ছেলে, সবার মনে এখন একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই ছেলে, কে তুমি? আমার মেয়েকে চেনো কি করে? আমি আকাশ। ইরা আমার সাথে ঘুরতে যাওয়ার কথা, কিন্তু না আসায় আমি চলে এসেছি। কিন্তু আপনারা এভাবে বসে আছেন কেন? কোথাও বের হবেন নাকি? এই ছেলে, তুমি কি কিছু বোঝো না এখানে কি হচ্ছে? আব্বু, ও এইগুলো বোঝে না। মানে ও আমাদের দেশে থাকে না, তাই এখানকার রীতিনীতিও কিছু জানে না। আসলে ও ঈশার মামাতো ভাই। ঈশা পরীক্ষার সামনে, তাই ও আমাকে বলেছিল এইখানে নিয়ে এই শহরটা ঘুরিয়ে দেখার জন্য। তাই গতকাল ওনাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু আব্বু তুমি বলাতে আর যাইনি। এই ছেলে, আজকে আমার মেয়ের বিয়ের কথাবার্তা চলছে, তাই তুমি যখন এসে পড়েছো তখন অনুষ্ঠান শেষ হয়ে যাবে। ইরার বিয়ের কথা শুনে আকাশের কিছুক্ষণের জন্য খারাপ লাগে, তাই চুপচাপ করে বসে আছে। এইদিকে পাত্রপক্ষের বাবা জানায় ইরার সাথে ওনার ছেলের বিয়ে দিবে না, কারণ ওনারা সন্দেহ করে ইরার সাথে এই ছেলের রিলেশন আছে, তাই এনারা বিয়ে ক্যান্সেল করে দিতে চেয়েছে। প্লিজ আপনারা এমন করে বলবেন না, এই বিয়ে না হলে যে আমি পথে বসে যাব। আব্বু কি বলছো? ঠিকই বলেছি, আমি ওনাদের থেকে 35 লক্ষ টাকা নিই ব্যবসার জন্য। ওনারা তোকে আমার সাথে দেখেছে একদিন, তাই ওরা এত বড় লোক। ওনারা জানিয়েছে
ওনার ছেলের সাথে যদি তোর বিয়ে দিই তাহলে ওনারা এই 35 লক্ষ টাকা আর নেবেন না। এখন বিয়ে না হলে তো। দেখুন প্লিজ, আপনারা বিয়ে ভাঙবেন না। এই বিয়ে না হলে আমার বাবা এতগুলো টাকা কি করে দেবে? ইরা অনেক রিকোয়েস্ট করার পরও ওরা কোনো কথা শুনল না। তখন আকাশ বলে, দেখুন, আমার জন্য আপনাদের মধ্যে ঝগড়া হচ্ছে, এইটুকু আমি বুঝতে পেরেছি। শুধু আঙ্কেল এইটুকুই বলবো যে ছেলের সাথে আপনার মেয়ে দিতে চাইছেন, ওই পরিবার এখনোই আপনাদের কথা বিশ্বাস করতে চায় না। তাহলে একবার ভেবে দেখেন সে ছেলে বিয়ের পর কি করবে। তাই আপনি চিন্তা করবেন না, আমি দিয়ে দিচ্ছি টাকাগুলো। আপনি কেন টাকা দিবেন? দেখুন, আপনি অনেক ভালো একটা মেয়ে, আমি চাই না এরকম একটা ছেলেকে বিয়ে করে নিজের জীবনটা এভাবে নষ্ট করে দেন। তাই টাকাটা না হয় আমি দিয়ে দেব, কিন্তু আমার কাছে তো কোনো ক্যাশ নেই নোট ছাড়া। ইরা না করে দেয়। আকাশ অনেক বোঝানোর পর ইরা রাজি হয়ে যায়। তাই ইরা রুম থেকে 1 লক্ষ টাকার বান্ডিলও আকাশের কাছ থেকে ওর দেশের 2টা নোট বের করে দেয় এবং পাত্রের বাবার হাতে নোট দিয়ে বলে, এই দিন টাকা, এখানে এই দুটো নোট 40,000 টাকা, যা আমাদের দেশে 35 লাখ টাকারও বেশি। বাকি 1 লাখ টাকা তার সুদ। এভাবে বুঝতে পেরেছেন? ওর কাছে থাকা সামান্য 2টা নোট দিয়ে যদি আপনার সব ঋণ শোধ হয়ে গেল, তাহলে বুঝে দেখবেন ওর কাছে এই একটা বান্ডেল থাকলে কত টাকা থাকতে পারে। তা ক্যালকুলেটর দিয়ে গণনা করতে পারবেন না। ও শুধুমাত্র এই টাকার 2 মাস খরচ করবে বলে এনেছিল। যদিও ও আমাদের দেশে টাকা সম্পর্কে কিছুই বোঝে না, ও যদি জানতো এখানে ওর একটা নোট দিয়ে আপনাদের মতো পরিবারের 4-5 মাস খেতে পারবে, তাহলে ওর সাথে করে এতগুলো টাকা আনতো না। কিন্তু কারোর অপমানের প্রতিদান করতে ঠিকই বুঝে, তাই আপনারা এবার আসতে পারেন। ওনারা ব্যাপারটা বুঝতে পেরে বের হয়ে যাবে। তখন ইরা বলে, আসলে কাজটা তো আপনাদের দেখানো হয়নি। কথাটা বলে ইরা ওইখানে সবার সামনে আকাশকে ধরিয়ে ধরে, সাথে সবার সামনে আকাশকে চুমুও দেয়। এদিকে আকাশ কিছুই বুঝতে না কি হচ্ছে ওর সাথে, তাই আকাশ ওইখানেই দাঁড়িয়ে থাকে। এটাই দেখাতে তো চেয়েছেন, নিন এবার আসতে পারেন আপনারা। ওনারা টাকা নিয়ে চলে যায়। ওরা যাওয়ার পর ইরা আকাশের হাত ধরে সোফার উপরে বসায়। এখন ইরার আব্বু কিছু বলছে না। এইখানে বসেন, আমি ড্রেস চেঞ্জ করে আসি, তারপর বের হব। আচ্ছা, এরকম ভাবে বের হওয়া যায় না? কেন বলুন তো? আসলে এইরকম আপনাকে অনেক সুন্দর লাগছে। কিন্তু আপনাকে খারাপ লাগছে? আমাকে দেখতে খারাপ লাগছে কেন? ইরা আকাশের মুখে লেগে থাকা লিপস্টিকে দাগ মুছে দেয় ও শাড়ির আঁচল দিয়ে। যদিও তখন ইরার বাবা ওখানে ছিল না, উনি নিজের রুমে চলে গেল। এখন ঠিক আছে, চলুন তাহলে এবার ঘুরতে যাই। আচ্ছা চলুন। ইরা আকাশের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে আসে। ওরা ওখান থেকে একটা রিক্সা নেয়। এই রিক্সায় ওরা দুজনে বসে পড়ে। এই রিক্সায় বসে ইরা আকাশের কাঁধে মাথা রাখে। যদিও আকাশ একটু দূরে সরে বসতে চেয়েছিল, কিন্তু ইরা ততই কাছে এসে বসতে চাইছে। ইরা আকাশের 1 হাত ধরে রেখেছে ওর সাথে, আর আকাশের কাঁধে মাথা রেখে বসে আছে। আর এই দিকে আকাশের কেমন যেন ভালো লাগা কাজ করছে। ওই দিন ওরা ভার্সিটিতে যায়। ওখানে অনেকেই আজকে ইরার দিকে তাকিয়ে আছে, কেননা ইরা আজকে অনেক সুন্দর করে সেজেছে। তাই অনেকগুলো কাপল ছবি তুলে নেয়। আকাশ এই ছবিগুলো ওর বাবা মাকে পাঠিয়ে দেয়। সবাই আপনার দিকে যেভাবে তাকিয়ে আছে, এই নিন, এটা মুখে লাগিয়ে নিন। ইরার ওর মুখে একটা মাস্ক পরে নেয়। এইদিকে রোজা ওখানে এসে চলে আসে। কিরে, গতকাল আমাকে থাপ্পড় মেরে এখন অন্য মেয়েকে নিয়ে এখানে এসেছিস? তোকে তো আমি দেখে নেব। ওই সময় ওইখানে এসে চলে আসে। দেখুন রোজা আপু, ভাইয়াকে কিচ্ছুই করবে না। ভাইয়া এমনিতেই কাল দেশে ফিরে যাবে, তাই প্লিজ আপু ভাইয়াকে কিচ্ছুই করবেন না। এইদিকে আকাশ কাল চলে যাবে শুনে ইরার অনেক খারাপ লাগে। এই সময় রোজা ঈশাকে কিছু জিজ্ঞেস করে। ঈশা রোজার প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আকাশ ওই দিন ইরাকে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে চলে আসে ওর পুকুর বাসায়। ওখানে আকাশ নিজের সবকিছু গুছিয়ে নেয়, কেননা কাল চলে যাবে সেই জন্য। এইদিকে ইরা তো ওর রুমে বসে কান্না করতেই শেষ, কেননা আকাশ চলে গেলে কবে আসবে তা আকাশ নিজেও জানে না। পরের দিন সকালে আকাশ ইরাদের বাড়িতে আসে। ওখানে আকাশকে দেখে ওনারা একটু অবাক হয়। আকাশ ওনাদের সবাইকে ডেকে নিয়ে সবার সামনে বলে,
আঙ্কেল আন্টি, আমি ইরাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি আমার দেশে। ও আমার সাথে ওখানে থাকবে আর আমি ওকে বিয়ে করতে চাই। এখন আপনারা রাজি থাকলে আমি আজকে ওকে নিয়ে যাব। ইরা রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। বিয়ের আগে তোমার সাথে ও এই বাড়িতে থাকলে লোকে... আঙ্কেল, আমাদের ওখানে কোনো সমস্যা নেই। তাছাড়া ওখানে ও আম্মুর সাথে অথবা একটা রুমেও থাকতে পারবে। ঈশার পরীক্ষা শেষ হতে আরও 10 দিন বাকি আছে। 10 দিন পরই আমাদের বিয়ে হবে। আপনারা দুজন ঈশার সাথে কথা বলে, ফুফু ও ফুফা ওনাদের সাথে কথা বলে চলে আসবেন আমাদের বাড়িতে। আর আমি ওকে এখন নিয়ে যাব। এখানে থাকলে ওই ছেলেটা ইরার ক্ষতি করতে পারে। এদিকে ইরা রাজি হয়ে যায়। ইরা ওর সব জামা নিয়ে আকাশের সাথে বেরিয়ে পড়ে। ওদের বিদায় জানানো বাড়ির সবাই এয়ারপোর্টে চলে এসেছে। ইরা ওর বাবা মাকে ধরে কান্না করেছিল। দেরি হয়ে যাওয়াতে আকাশ ইরাকে নিয়ে ভেতরে ঢুকে। ভিতরে গিয়ে সব কিছু ঠিক করে ওরা প্লেনে গিয়ে বসে। প্লেনে ওরা অনেক গল্প করতে থাকে। সব কিছু শেষ হতে হতে ওরা চলে আসে আমেরিকায়। ওখানে এয়ারপোর্টে 5টা গাড়ি এসেছে আকাশকে নিয়ে যাওয়ার জন্য। আকাশ, এতগুলো গাড়ি কেন? বাহ রে, গাড়ি না থাকলে যাব কি করে? তাই বলে এতগুলো গাড়ি? এতগুলো গাড়ি শুধু তোমার জন্য। তাই কোনো কথা না বলে ওরা গাড়িতে উঠে যায়। গাড়ি চলতে থাকে। ইরা আকাশকে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখে। এভাবে ইরা ঘুমিয়ে যায় কিছুক্ষণের জন্য। 1 ঘন্টা পর ওরা একটা রেস্টুরেন্টের সামনে এসে নামে। ইরার ঘুম ভাঙায় আকাশ, আমরা কি চলে এসেছি? না। তাহলে এখানে এসে থামলে যে? এখান থেকে কিছু খেয়ে তারপর আবার রওনা দিব। আর 2 ঘন্টা লাগবে যেতে, তাই ভাবলাম কিছু খেয়ে যাই। তার উপর সন্ধে হয়ে গিয়েছে, তাই এখন চলো ভিতরে যাই। একটা কথা বলবো? কি কথা বলো? আমি এভাবে ভিতরে গিয়ে খেতে পারবো না, তাই খাবার যদি এখানে নিয়ে আসতে। ও, এই ব্যাপার, চিন্তা করো না, আমি ওদের বলে দিচ্ছি, ওরা আমাদের জন্য খাবার নিয়ে আসবে। তুমি এখানে কেন খাবে? তুমি ভিতরে খেয়ে আমার জন্য খাবার নিয়ে আসো। তুমি যখন ভিতরে খাবে না তখন আমি আর গিয়ে কি করব? তাই কোনো কথা না। ওদের খাবার আনতে বললে ওরা প্রয়োজনীয় সবকিছু নিয়ে আসে গাড়িতে। গাড়িতে ওরা দুজন খেতে থাকে। আকাশ ইরাকে খাইয়ে দিচ্ছে আর ইরা আকাশকে। ওরা দুজন দুজনকে খাওয়ানো শেষ হলে, আচ্ছা, তোমার মা বাবা কি আমাকে পছন্দ করবে? ওনারা পছন্দ করেছে বলেই তো তোমাকে নিয়ে যাচ্ছে বাসায়। কি? ওনারা কখন দেখলো আমাকে? আমি ছবি দিয়েছিলাম যেদিন আমি তোমাদের বাড়িতে যাই ওই দিন। এরপর তো আমরা ঘুরতে গিয়েছি, তখন যে ছবিগুলো তুলেছি ওইগুলা। এরপর বাবা মা তোমাকে অনেক পছন্দ করেছে। আমি তো ভেবেছি আমি এখানে এসে ঈশার পরীক্ষার পর গিয়ে তোমাকে নিয়ে আসবো, কিন্তু তাতে আর হলো না। তাই ভাবলাম তুমি রাজি হলে আজকে নিয়ে আসবো। প্ল্যানিং তাহলে আগে থেকে করে রেখেছো? রাত 8টায় ওরা বাড়িতে ঢুকে। আকাশের বাড়ির চারদিকে বিভিন্ন রঙের লাইট জ্বলছে, দেখতে জাস্ট অসাধারণ। আকাশের আব্বু উনি দরজা খুলে নিজের ছেলের হবু বউকে ঘরে তুলে নেয়। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আন্টি, কোনো অসুবিধা হয়নি। আকাশ, তাহলে বৌমা কি একা শোবে না তোর মার সাথে শোবে? আঙ্কেল, আমি আন্টির সাথে ঘুমাবো। তাহলে আমি কোথায় ঘুমাবো? কেন আঙ্কেল, বাড়িতে কি আরো কোনো রুম নেই? ইরা এই বাড়িতে মোট 15টা রুম আছে। আব্বু তো আম্মুকে ছাড়া ঘুমায় না, তাই। তাহলে আমি বরং একাই শুবো এই কয়দিন। ঠিক আছে, এখন তোমার রুমটা দেখে দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও, সকালে কথা হবে। তাই হবে। ইরা আকাশের বাবা মাকে জড়িয়ে ধরে ভিতরে চলে যায়। আকাশ ইরাকে নিয়ে রুমে চলে যায়। ইরাকে একটা রুম দেখিয়ে দেয়। ইরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে আকাশ রুমে এসে ভাবতে থাকে, কখনো ভাবিনি বাংলাদেশে গিয়ে কোনো মেয়েকে ভালো লেগে যাবে। যাও, একজনকে পেলাম, অনেক কিউট একটা মেয়ে পেলাম, সত্যি অনেক ভালো মেয়েটা। এখন শুধু বিয়েটা হলে আর কিছু লাগবে না। পরের দিন সকালে বাংলাদেশের মধ্যে ভার্সিটিতে রোজা যায়। ওখানে রোজা ঈশাকে দেখতে পায়, তাই ওর কাছে যায়। এই ঈশা, এদিকে আয়। জি আপু বলেন। তোর ভাইয়া কই? কেন, ভাইয়াকে দিয়ে কি করবেন? কোথায় আছে তা বল। ভাইয়া ওনার বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়েছে মানে? বাংলাদেশের কোন জেলায় ওর বাড়ি? ভাইয়া বাংলাদেশের বাইরে থাকে। ডিটেলসে বল। এরপর ঈশা রোজাকে ডিটেলস সব কিছু বলে দেয়। ঈশা সব কিছু বলে ওইখান থেকে চলে যায়। এইদিকে রোজা বাড়িতে এসে জানায় ও আমেরিকায় যাবে। ওর কথায় ওর আব্বু রাজি হয়ে গেল।
এইদিকে সকাল 11টায় ইরা ফ্রেশ হয়ে বারান্দার বাইরে যায়। ওইখানে গিয়ে তো ইরা পুরাই অবাক, কেননা এখান থেকে পুরা সমুদ্র দেখা যায়, তার উপর সবুজ শ্যামল পরিবেশ, যা ইরা থেকে অনেক ভালো লাগে। ইরা নিচে নেমে আরো বেশি অবাক, কেননা ইরা বাড়িটাকে যতটা ছোট মনে করেছিল বাড়িটা ওর থেকে 5 গুণ বড়। ইরা নিচে নেমে আসে, ওখানে দেখে আকাশের আব্বু আম্মু বসে আছে, তাই ইরা আকাশের আব্বুর কাছে যায়। আন্টি, একটা কথা বলার ছিল। কি কথা ইরা? আকাশ কোথায়? তাছাড়া আমার অনেক ক্ষুধা লেগেছে। আকাশ সকালে কোথায় যেন বেরিয়ে গেল, বলেছে দুপুর 2টো থেকে 3টের মধ্যেই আসবে, এরপর তোমাকে নিয়ে ঘুরতে যাবে। এখন চলো তোমাকে খেতে দিই। ইরা ড্রয়িং রুমে চলে যায়, ওখানে খাওয়া দাওয়া শেষ করে আকাশের আম্মুকে বলে, আন্টি আমি বাড়িতে কল করব, কিন্তু কিভাবে কল দেব বুঝতে পারছি না। তার উপর গল্প করার মতো কেউ নেই, বাড়িটা একটু ঘুরে দেখতাম। আগে তোমার বাবা মায়ের সাথে কথা বলো, তারপর এই বাড়িটা আমি তোমাকে ঘুরে দেখাবো। ঠিক আছে আন্টি। বারবার আন্টি না বলে আম্মু বলে ডাকবে। এখন তুমি কথা বলো। আকাশের আম্মু ওখান থেকে চলে আসে। এদিকে ইরা ওর বাবা মায়ের সাথে কথা বলতে থাকে। কথা বলা শেষ হলে আকাশের আম্মু পুরো বাড়িটা ইরাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। সবগুলো রুম চেক করা শেষ, শুধু একটা রুম বাকি আছে। আম্মু, এই রুমটা কার? এই রুমে আকাশ থাকে, ও ফিরলে তখন রুমটা দেখে নিও। আচ্ছা, আমি তাহলে আমার রুমে ঢুকে টিভি দেখি। এদিকে আকাশ ওর আস্তানায় চলে আসে। ওই দিকের কোনো খবর পেলে? বস, একটা গোপন খবর পেয়েছি। কি খবর? বস, মিস্টার কিবরিয়ার মেয়ের আমাদের দেশে আবারও ও ফিরে আসবে, তবে কিবরিয়া আসবে না। কিন্তু কিবরিয়ার মেয়েকে আমরা চিনব কি করে? বস, ওটাই একমাত্র বড় সমস্যা। আচ্ছা, তোমরা খবর লাগাও, আমি এখন বাসায় যাচ্ছি, অন্যান্য দিকটা সাবধানে সামলাবে। ঠিক আছে বস। আকাশ ওখান থেকে চলে আসে। দুপুরের দিকে আকাশ বাড়িতে এসে ফ্রেশ হয়ে ইরার কাছে যায়। ইরা, তুমি রেডি হয়ে নাও, আমরা কিছুক্ষণ পর বের হব। হ্যাঁ, এই ড্রেসটা পরবে। ঠিক আছে, পরবো। আকাশের রুমে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ইরা রেডি হয়ে আকাশের রুমে এলো। ইরাকে দেখতে অনেক সুন্দর লাগছিল, এক কথায় অসাধারণ। আকাশ তো চোখে ফেরাতে পারছে না। কি দেখো মন করে? তোমাকে ছাড়া অন্য কাউকে দেখছি না। আমায় কি আগে কখনো দেখোনি? দেখেছি, কিন্তু এইভাবে দেখিনি। রুমে আসো, তোমাকে রুমের ভিতরটা দেখাই। ইরা রুমের ভেতরে গেলে আকাশ ইরাকে রুমের ভেতরেও বারান্দায়ও দেখাতে থাকে। ওয়াও, অনেক সুন্দর। এখন চলো ঘুরতে যাই। আকাশ ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে রোজা এয়ারপোর্টে চলে আসে এবং আমেরিকায় আসার জন্য টিকিট কেটে নেয়। টিকিট কেটে প্লেনে উঠে বসে। কয়েক ঘন্টা পর আমেরিকায় এসে পৌঁছায়। এদিকে আকাশ ইরাকে নিয়ে পুরো বিকাল ঘুরিয়ে দেখাতে থাকে। রাতের বেলায় ওরা ডিনার করে বাসায় আসে। ইরা, তুমি গিয়ে ঘুমাও, আমি একটু বাইর হব। কি বলছো? রাত 11টা আর তুমি এখন বের হবে? হ্যাঁ, একটু যেতে হবে, তুমি চিন্তা করো না, রাত 2টার আগে ফিরে আসবো। ঠিক আছে, তবে সাবধানে যাবে কিন্তু। ঠিক আছে, সাবধানে যাব। আকাশ বের হয়ে রাস্তানায় চলে আসে। ওইখানে এসে আসিফকে প্রশ্ন করে, আসিফ, তোমাকে যা বলেছি মনে আছে তো? জি স্যার, মনে আছে। আমাদের লোক ওকে ফলো করেছে, ও কোথা থেকে তা জেনে গেছি। তাহলে চলো মেয়েটার কাছে যাই, ওকে এখানে উঠিয়ে নিয়ে আসি। বস, আপনি নিজে কি ওখানে যাবেন? হ্যাঁ, যাবো তো, কারণ ওই মেয়েটার সাথে যদি আরো অনেক লোক থাকে তাহলে তো বুঝতেই পারছো। তাহলে চলেন বস। আকাশ ওদের নিয়ে রওনা দেয় হোস্টেলের দিকে। ওখানে একে লোক এরা তারা শুনে ওই মেয়েটার সব ডিটেলস বলে দেয়। ওরা ওই রুমের সামনে চলে আসে। দরজা খুলে ভেতরে ঢুকে আকাশ রোজাকে দেখতে পায়। রোজাকে দেখে কি বলবে আকাশ কিছুই বুঝতেছে না। এইদিকে রোজা বলে ওঠে, আপনারা কারা? এখানে কি করে এলেন? তার আগে এটা বল, তুই এখানে কেন এলি? আমি একজনকে ভালোবাসি, তার জন্য আমি এখানে এসেছি। নাম কি তার? কোথায় থাকে? দেখুন, আমি এর চেয়ে বেশি কিছু জানি না। তোর বাবার নাম কি কিবরিয়া? আপনারা আমার বাবার নাম কি করে জানেন? যা বলছি তার উত্তর দে। হ্যাঁ, কিন্তু আপনারা কে তা তো বলবেন। তা আপনাদের না জানলেও চলবে। আসিফ, চল তো এখান থেকে। বস, কোনো সমস্যা হয়েছে কি? আসতে বলছি, আস। ওরা ওখান থেকে চলে আসে। এইদিকে আকাশ ভাবে, রোজা এখানে আবার কাকে ভালোবাসে, ও কার জন্য আসতে পারে, তা তো আমাকে জানতেই হবে। এইদিকে ওরা আস্তানায় চলে আসে।
ওইখানে এসে ওরা নীতিদের কাজ করতে থাকে। তখন আসিফ বলে, বস, এটা তো ওই মেয়েটাই ছিল, তাহলে ছেড়ে দিলেন যে? ওই মেয়েটা বাংলাদেশে থাকে, ওখানে একটা ভার্সিটিতে ছোটোখাটো মাস্তানি করে বেড়ায়, কিন্তু এখানে কাউকে মারতে আসবে এত সাহস হবে না। মেয়েটা বলেছিল কাউকে ভালোবাসে, তাহলে কে হতে পারে যে ওকে ভালোবাসে? আচ্ছা, তোরা যে যার বাসায় চলে যা। আসিফ, কাল একটা অপারেশন আছে, রাতে চলে আসিস। ওকে বস। আকাশ চলে আসে ওর বাসায়। ওখানে এসে আকাশ ওর রুমে চলে আসে। এখানে এসে আকাশ দেখে ইরা আকাশের রুমে শুয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ইরা চেহারাটা অনেক মায়াবী লাগছিল। আকাশ ওখান থেকে বারান্দায় গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে ইরা ঘুম থেকে বারান্দায় গিয়ে দেখে আকাশ ওইখানেই শুয়ে আছে। তাই একটু অবাক হয়, কিন্তু এর চেয়ে বেশি অবাক হয় আকাশ ইরাকে একবারও ডাকলো না সেজন্য। তাই ইরা আকাশের কাছে যায়। ইরা আকাশের বুকে হাত দিয়ে ডাকতে গেলে আকাশ ইরার হাত ধরে বুকের সাথে মিশিয়ে রাখে। এতে ইরা অনেক সাবধানে হাত ছাড়ানোর ব্যবস্থা করে, কিন্তু তাতে কোনো লাভ হলো না। কিছুক্ষণ পর সূর্যের আলো পড়ে আকাশের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে আকাশ দেখে ইরা হাত ধরে ওকে দেখছে, তাই তাড়াতাড়ি করে সরে যায়। আমি বুঝতে পারিনি। কোনো ব্যাপার না, তুমি এখানে কেন ঘুমিয়েছো? কি করব, এসে দেখি তুমি শুয়ে আছো, তাই ভাবলাম তোমাকে ঘুম থেকে জাগানোটা ঠিক হবে না, তাই আমি বারান্দায় ঘুমিয়ে পড়েছি। কিন্তু তুমি এখানে কেন আসতে গেলে? আমি তো ঘুম থেকে ভাবছিলাম একটু বারান্দায় আসি, তাই এখানে এসে দেখলাম তুমি শুয়ে আছো, তাই তোমাকে ডাকতে গেলাম। অমনি তুমি আমার হাত। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, তোমাকে আমার ভার্সিটিতে নিয়ে যাব। সত্যি? হ্যাঁ, তাহলে যাও, এখন ফ্রেশ হয়ে নাও। ইরা ফ্রেশ হতে চলে গেল। এইদিকে আকাশ কিছুক্ষণ ব্যায়াম করে নেয়, কেননা ইরার বের হতে সময় লাগবে, যে সময়টা আকাশ ব্যায়াম করে নেয়। ওরা দুজনে রেডি হয়ে নাস্তা করে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। আকাশ ইরাকে নিয়ে ভার্সিটি যাচ্ছে। ওইখানে গিয়ে আকাশ রোজাকে দেখতে পায়। তার সাথে এই ভার্সিটির সবাই আকাশকে চিনে, তাই অনেকেই মারামারি বন্ধ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই মেয়েকে খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এর আগেও কোথাও যেন দেখেছি। আমার থেকেও তাই মনে হচ্ছে। আরে, এই তো রোদ, যে মেয়েটা আমাকে ভার্সিটিতে হয়েছে, কিন্তু এই মেয়েটা এখানে কেন এসেছে? একটা কাজ করো, তুমি গিয়ে জিজ্ঞাসা করো, আমি গেলে তো। তুমি কি এখনো ভয় পাচ্ছ নাকি? এই তোমার ভার্সিটি, এখানে তোমাকে ভয় পেতে হবে না। ঠিক আছে, আমি তোমার সাথে যাব, কিন্তু তুমি ওর সাথে কথা বলবে, ঠিক আছে? ঠিক আছে। এইদিকে আকাশ ইরাকে নিয়ে রোজার সামনে যায়। রোজা আকাশের সাথে ইরাকে দেখে কিছুটা চমকে ওঠে। এ কি ইরা, তুমি এখানে? তাও আকাশের সাথে কি করে? আমি আকাশকে ভালোবাসি, আর আকাশ আমাকে ভালোবাসে, তাই আমি ওর সাথে এসেছি। কিছুদিন পর আমাদেররা বিয়ে করব, কিন্তু রোজ তুমি এখানে কেন এলো? আমিও একজনকে ভালোবেসে এখানে এসেছি, কিন্তু এখন তো দেখছি। কেন, সেই ছিল? সে হচ্ছে আকাশ। রোজার মুখে আকাশের নামটা শুনে ওরা দুজনেই অবাক হয়। তার সাথে ভার্সিটির অনেকেই তাকিয়ে আছে ওদের দিকে। ভার্সিটির সবাই আকাশের পরিচয় জানে। মীরা ভালো করেই জানে আকাশ ভার্সিটির কোনো মেয়ের সাথে কথা বলে না। তাহলে এই দুটো মেয়ে কারা, যাদের সাথে আকাশ কথা বলছে? ব্যাপারটা হাস্যকর না? এখানে এসেছেন আমাকে ভালোবাসতে। প্লিজ আকাশ, আমাকে ফিরিয়ে দিও না। দেখুন, আপনি ভালো করে জানেন আমি ইরাকে ভালোবাসি, তাহলে কি করে বলতে পারছেন আপনি আমাকে ভালোবাসেন? এইদিকে ওরা কথা বলছিল, তখন দূর থেকে কয়েকটা ছেলে ওখানে এসে আকাশের কাঁধে হাত রেখে বলে, কি রে, তুই তো আগে কখনো মেয়েদের সাথে কথাই বলতি না, সেখানে তুই কি না এখন দুইটা মেয়ের সাথে, তাও মেয়ে দুটো সেই রকম সুন্দর, তো ওদের যদি। কথাটা বলার আগে আকাশ রনিকে একটা ঘুষি দেয়। এতে করে রনি অনেকটা দূরে গিয়ে পড়ে। কাজটা কিন্তু তুই ভালো করলি না আকাশ। তুই ভালো করে জানিস। আমিও দেখে নিব তোকে। দেখাই যাক। দেখুন রোজা, আপনি আমাকে ভুলে যান, ওটাই ভালো হবে। ইরা, চলো এখান থেকে। আকাশ ইরাকে নিয়ে এখান থেকে চলে আসে। এইদিকে রোজা ভাবতে থাকে ইরাকে আকাশের কাছ থেকে কি করে আলাদা করা যায়। তাই রোজা ঠিক করে এই রনিকেই হাত করবে, তাহলেই আকাশের সম্পর্কে সব জানতে পারবে। এদিকে আকাশ ইরাকে নিয়ে চলে আসে পার্কে। তুমি এখানে বসো, আমি তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকি। আচ্ছা, থাকো। ইরা মাথা রেখে শুয়ে পড়ল। অন্যদিকে রকি ওর বন্ধু এবং সাথে করে কয়েকজন ছেলেকে আনলো আকাশকে মারার জন্য। ওর পিছন থেকে আকাশকে মারতে আসে, কিন্তু
তখন ভাগ্য ভালো আকাশ ছবি তুলেছিল, তাই পিছনের মানুষটাকে আকাশ দেখে ফেলে। ওরা মারতে আসলে আকাশ ওদের হাত ধরে ফেলে, অন্য হাত দিয়ে ওই ছেলেটাকে ঘুষি দিয়ে ফেলে দেয়। ইরা, তুমি এই নাও ইয়ারফোনে গান শোনো, আমি 3 মিনিটের জন্য আসছি। বুঝতে পারছি, আচ্ছা যাও। ইরা ওইখানে শুয়ে শুয়ে গান শুনছে। এইদিকে আকাশ তাড়াতাড়ি করে ওদের কাছে যায়। রকি, তোকে এত মারামারি, তারপরে উত্তর শিক্ষা হয় না? তোকে তো মারবো, সাথে ওই মেয়েটাকেও। ওরা যেই আকাশকে মারতে আসবে, আকাশ পায়ের বুট থেকে বন্দুক বের করে ওদের গুলি করতে থাকে। অনেকেই পালিয়ে যাওয়ার সময় পায়ে গুলি লাগে। আকাশ রকিকে অনেক বুঝে ওখান থেকে পাঠিয়ে দেয়, কেননা আকাশ এখানে কোনো গন্ডগোল চায় না। আর এতক্ষণ ওদের মধ্যে যে মারামারি হয়েছিল তা কেউ একজন ভিডিও রেকর্ড করেছিল। সে হচ্ছে রোজা। রোজা এতক্ষণ ধরে ওদের ভিডিও করেছিল, কেননা রকির সাথে আকাশের শত্রুতা কি তা রোজা ভেবে নেয়, রকির থেকে জেনে নিবে। কিছুক্ষণ আকাশ ইরার কাছে আসে। ইরা উঠে আবারও আকাশের কোলে শুয়ে পড়ে। এইদিকে রকির কিছু লোক রকিকে হসপিটালে নিয়ে যায়। রকিকে হসপিটালে নিয়ে যাওয়ার পর রোজাও হসপিটালের দিকে চলে যায়। এইদিকে ওরা আরও কিছুক্ষণ সময় কাটায়। দুপুরের দিকে আকাশ ইরাকে নিয়ে রেস্টুরেন্টে যায়। ওইখানে ওরা খাবার খেতে থাকে। খাবার খেয়ে ইরাকে নিয়ে আকাশ বাসায় চলে আসে। এইদিকে রকিকে দেখতে ওর বাবা আসলো। ডক্টর, আমার ছেলে কেমন আছে? কিবরিয়া ডক্টরের থেকে জানতে পারে রকি ওখানে ঠিক আছে। এদিকে রোজাও রকির কাছে আসে। কেমন আছেন? জি ভালো, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে না চেনারই কথা। আচ্ছা, আপনার সাথে আকাশের কি শত্রুতা? তাছাড়া আকাশ এত ভালো ফাইট করে কি করে? তখনই রকির আব্বু চলে আসে। কেমন আছিস বাবা তুই? এই তো এখন ভালো আছে। তাই মেয়েটিকে? জানি না আব্বু, এই মেয়েটি আকাশ সম্পর্কে জানতে এসেছে। তুমি আকাশের কি হও? আমি ওর কেউই হই না। আপনারা আকাশের সম্পর্কে যতটুকু জানেন প্লিজ আমাকে বলেন। আকাশের আব্বু এই দেশের দুর্নীতির তালিকায় 3 নম্বরে আছে। আর আকাশ ওনার একমাত্র ছেলে। আকাশ মারামারি একটু বেশি করে। ওর চোখের সামনে অন্যায় দেখলে এমনটা করে, যার কারণে আমার ছেলের সাথে ওর প্রতিনিয়ত মারামারি লেগেই থাকে। আমার যতটুকু জানার ছিল আমি জেনে গেছি। এবার তাহলে উঠি। রোজা ওইখান থেকে চলে যায়। এইদিকে আকাশ কি করবে কিছুই ভেবে পাচ্ছে না, কেননা ইরার সামনে আকাশ মারামারি করতে পারছে না, কেননা ইরা জানে আকাশ অনেক ভদ্র। কিন্তু মুখোশের আড়ালে আকাশ যে অনেক ভয়ঙ্কর তা যদি ইরা জানতে পারে তখন কি হবে, এটাই আকাশ ভাবছে। ওই দিন রাতের বেলায় আকাশ বের হয়ে আসে ওর জঙ্গলের আস্তানার দিকে, কিন্তু ওইখানে এসে আকাশ ওর সব লোকদের রেডি হতে বলে। আসিফ, সবগুলো লোক কি রেডি হয়েছে? হ্যাঁ বস, সবাই রেডি। এখন শুধুমাত্র আপনি হুকুম দিলে আমরা বেরিয়ে পড়ব। তবে কোথায় যাবেন আর কি পরিমাণে অস্ত্র নিতে হবে তা বলে দেন, তাহলে ভালো হবে। পর্যাপ্ত পরিমাণে সব কিছু নিয়ে নাও। তাই হবে বস। ওরা সবকিছু রেডি করে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে কিছুক্ষণ যাওয়ার পর আকাশ ওদের সবাইকে নামতে বলে। এবার তোমরা সবাই আলাদা আলাদা ভাবে যাবে। মনে হচ্ছে আমরা চারদিক থেকে ওদের ঘিরে ফেলবো, এরপর আমরা ওদের আক্রমণ করব। তাই হবে বস। ওরা সবাই চারপাশ থেকে ওই জায়গাটা ঘিরে দাঁড়ায়। ওরা একে একে যে এই বাসা থেকে বের হতে যায় অমনি আকাশের লোক ওদের মেরে ফেলে। এভাবে অনেক লোককে ওরা মেরে ফেলে। কিন্তু আশ্চর্যের কথা হলো মাত্র 5-6 জন লোক এই ঘরে ছিল। এটা জেনে আকাশ আশ্চর্য হয়, কেননা আকাশের জানা মতে এখানে অনেক লোক থাকার কথা এবং এখানে আজকে নারী পাচার করার কথা কিবরিয়ার। কিবরিয়া হলো রকির বাবা, যিনি রাজনীতির সাথে জড়িত, আবার মাফিয়া গ্রুপের সাথেও জড়িত। আকাশের লোকজন নিয়ে ভেতরে যায়, কিন্তু ওখানে কোনো লোকই নেই। আর এই, তোমরা ভালো করে আশেপাশে খুঁজে দেখো, কোনো গুপ্ত দরজা তো অবশ্যই পাবে। ঠিক আছে বস। ওরা সবাই মিলে গুপ্ত দরজা খুঁজতে থাকে। অনেকক্ষণ পর ওরা গুপ্ত দরজা খুঁজে পেল। ওই দরজা দিয়ে ভেতরে ঢুকতেই থাকে। ওখানে গিয়ে ওরা একটা ম্যান হোলের মতো জায়গায় গিয়ে পৌঁছায়। তোমরা 3-4 জন করে এক এক জন এক এক টানেলের ভিতর দিয়ে যাও। যদি ওদের দেখতে পাও তাহলে ফিরে এসে সবাই ঠিক এই জায়গায় আসবে। এরপর আমরা সবাই মিলে ওখানে যাব, তবে নিজে থেকে কিছু করতে যেও না। ওরা সবাই খুঁজতে থাকে। কিছু দূর গিয়ে ওরা একটা মুখ দেখতে পায়, তাই ওরা মুখের দিকে যেতে থাকে। ওইখানে গিয়ে ওরা কয়েকটা ট্রাক দেখতে পায়, তাই ওই লোকগুলোর পেছনে এসে ওই জায়গায় আসে।
ওরা এখানে এসে বাকি লোকদের খুঁজতেই পায়, তাই ওরা সাবধানে ভেতরে ঢুকে যায়। ওখানে গিয়ে ওরা বুঝতে পারে ওরা একটা পাহাড়ের ভেতরে রয়েছে, কেননা পাহাড়ের বাইরে এখন রয়েছে ওই ট্রাকগুলো। গুলি চালাও, তবে মেয়েগুলোর গায়ে যেন গুলি না লাগে। তাই ওরা গুলি চালাতে বলে ওদের লোকদের। অন্ধকারে আকাশের লোক ভালোই দেখতে পাচ্ছিল, কারণ পাহাড়ের বাহিরের গাড়িগুলোর কাছে আলো ছিল। টানেলের ভিতরে থাকা লাইটের গুলো তার ওরা কেটে দেয়, এতে করে ভিতরে অন্ধকার। আকাশ ওর লোকদের নিয়ে আস্তে আস্তে ভিতরে দিয়ে শুয়ে সামনে এগোচ্ছে। অনেকটা পথ ওরা যেতে যেতে আকাশ লোকদের মেরে ফেলে। তাহলে ওদের যেহেতু মারা শেষ, তাহলে গাড়ির দরজা খুলে দাও। ওরা দরজা খুলে ভেতরে অনেক মেয়েকেই দেখতে পায়, তাই একে একে সবাই বের হয়ে নেয়। ওরা অনেক ভয় ছিল। এইদিকে ওদের নিয়ে আকাশ পুলিশ স্টেশনের সামনে নিয়ে আকাশ চলে যায়। এইদিকে মেয়েগুলো ভিতরে গিয়ে ওদের ঠিকানা দিয়ে দেয়। এতে করে সকাল হলেই ওদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে। ওদের সব ব্যবস্থা করে আকাশ বাসায় চলে আসে। আজকেও এরা আকাশের রুমে শুয়ে আছে, তাই আকাশও বারান্দায় গিয়ে শুয়ে পড়ে। সকালে আকাশ উঠে ফ্রেশ হয়ে নেয়। এদিকে আকাশ দেখে ইরা এখনো ঘুমোচ্ছে, কারণ তখন সকাল 7টা বাজে। তাই ইরাকে না জাগিয়ে আকাশ বের হয়ে আসে। আম্মু, আমাকে নাস্তা দাও। কি রে, তুই আজকে এত তাড়াতাড়ি উঠে গেলি কেন? ঘুম আসছিল না, এখন খেতে দাও। ইরাকে আসার সময় নিয়ে আসছি। এখন মাত্র 7টা বাজে, তুমি আমাকে খেতে দাও। আমি একটু বাইরে যাব, ও আস্তে আস্তে আমি ফিরে আসব। আকাশ নাস্তা করে বেরিয়ে পড়ে। আকাশ পথে যেতে যেতে রোজাকে দেখতে পায়, কেননা রোজা আগে থেকেই ওখানে ছিল। তাই আকাশ গাড়ি থামিয়ে রোজার কাছে যায়। রোজা, আপনি এখানে কেন? আর পথ আটকিয়ে কেন দাঁড়িয়ে আছেন? তার আগে এটা বল, রোজা সবসময় একজন ভদ্র ছেলেকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু এখানে সে জানতে পারলাম তুই মোটেও ভদ্র না, সারাক্ষণ মারামারি করিস। যদি এই কথা ইরা জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছিস? যা হওয়ার পরে হবে, কিন্তু ইরাকে জানিয়ে তোর কি লাভ? লাভ তো আমারই হবে, কারণ এরা তোর জীবন থেকে চলে গেলে আমি তোর জীবনে এন্ট্রি নেব। তোর সাহস তো কম না। তোকে তো আমি, দেখ আমার সময় যাচ্ছে, তাই আমার সামনে থেকে সর। যেখানে যাওয়া যেতে পারিস। আমি পার্কের ভেতর মারামারি করার সময় ভিডিও করে নিয়েছি। এই ভিডিওটা যদি এরা দেখে তাহলে? সেই সুযোগ তুই কখনো পাবি না, তাই এখন রাস্তা থেকে সরে দাঁড়া। আকাশের চোখের দিকে তাকিয়ে রোজা ভয় পেয়ে যায়, তাই ওখান থেকে সরে যেতেই আকাশ গাড়ি নিয়ে চলে আসে। 1 ঘন্টা পর আকাশ ফিরে আসে বাড়িতে। বাড়িতে এসে ইরার মাথার পাশে একটা প্যাকেট রেখে দেয়। ইরা ঘুম থেকে উঠে প্যাকেটটা দেখতে পায়, তাই প্যাকেটটা নিয়ে ওয়াশরুমের ভেতরে চলে যায়। ওইখানে ইরা প্যাকেটের মধ্যে শাড়ি দেখতে পায়, তাই ওই শাড়িটা পরে নিচে নেমে আসে একেবারে তৈরি হয়ে। ইরা নিচে নেমে আসতেছে আর আকাশ ইরার দিকে তাকিয়ে আছে, কেননা ইরাকে দেখে মনে হচ্ছে আসমান থেকে পরি নেমে এসেছে, কেননা এতটাই সুন্দর লাগছিল যে বলার বাহিরে। কি দেখছো অমন করে? তোমাকে দেখছি, অনেক সুন্দর লাগছে তোমাকে। আগে কি দেখতে খারাপ লেগেছিল নাকি? না, কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগছে তোমাকে। তাহলে চলো নাস্তা করে বেরিয়ে পড়ি, আজকে যাব সমুদ্র দেখতে। সত্যি? তাহলে চলো চলো। নাস্তা তো করে যাবে? পরে করবো, আগে চলো। ওরা বেরিয়ে পড়ে সমুদ্র দেখার জন্য। ওরা ওইখানে অনেকটা সময় কাটায়, দুজনে পাশাপাশি হাঁটে, বসে থাকা, একসাথে খাবার খাওয়া। ওরা দুজনেই ওখানে অনেকটা মজা করে। মাঝে মাঝে ইরা আকাশের কোলে ওঠার জন্য বায়না করে, তাই আকাশও ইরাকে কোলে নিয়ে বালুর উপর হাঁটে। ওরা কোথায় বসলে ইরা আকাশের কাঁধে মাথা রাখে, এতে করে ইরা অনেক শান্তি পায়, তার সাথে আকাশও। ওরা ওখানে একসাথে গোসলও করে, কেননা আসার সময় আকাশ বাড়তি পোশাক নিয়ে এসেছে, কেননা পানিতে ওরা গোসল করবে সেজন্য। এরাও আকাশ দুজনে পোশাক চেঞ্জ করে পানিতে নামে ওরা দুজন দুজনকে পানি দিয়ে ভিজিয়ে দেয়। এতে করে একজন আর একজনের কাছে জড়িয়ে ধরে পানিতে পড়ে যায়। এভাবে ওরা সময় কাটায়। ওরা সময় কাটানো শেষ হয়ে গেলে দুজনের ড্রেস চেঞ্জ করে নেয়। ওরা গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে এসে আকাশও ইরা দেখে আকাশের ফুপাও ঈশা বসে আছে, তার সাথে ইরার বাবা মাও। ইরা ওর বাবা মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। এদিকে ঈশা এসে আকাশকে ধরে। কোথায় গিয়েছিলি তোরা? আমরা সেই বিকাল থেকে অপেক্ষা করছি, আর তোরা এই রাতে এলি? আমরা সমুদ্রের ধারে গিয়েছিলাম। এইদিকে ইরা ওর বাবা মায়ের সাথে কথা বলতে থাকে। মা বাবা
তোমরা আসার সময় জানিয়ে কেন আসনি? তোকে সারপ্রাইজ দিব বলে। তা তোরা কোথায় গিয়েছিলি? আব্বু, আমরা সমুদ্রের ধারে গিয়েছিলাম। তুমি জানো ও আমাকে প্রতিদিন ঘুরতে নিয়ে যায়। সত্যি ইরা, তুই কথা শুকি। এত বড় বাড়ির বউ হবি, তারপর অনেক ভালো স্বামীও পেয়েছিস। হ্যাঁ আম্মু, আমি সত্যি অনেক লাকি, এত সুন্দর একটা পরিবার পেয়েছি। ওরা সবাই কথা বলতে থাকে, তখন আকাশের আব্বু অফিস থেকে ফিরে আসে। উনি ফিরে আসাতে ঈশার বাবা মাও ইরার বাবা মা ওনাকে সালাম দেয়। উনি সালাম নিয়ে সবার সাথে পরিচয় হয়ে নেয়। কিছু মনে করবেন না, মাত্র অফিস থেকে ফিরছি। আমি অনেক টায়ার্ড, তাই আমরা কাল সকালে ওদের বিয়ে নিয়ে কথা বলবো। ইরার বাবা মা ওনারা দুজনেই হ্যাঁ বলে, কারণ ওনারা অনেক টায়ার্ড। শুধু আকাশের আব্বুর জন্য সবাই এত সময় ধরে এখানে বসেছিল। ওরা সবাই ডিনার করে চলে যায় ওদের রুমে। ঈশা ও ইরা একটা রুমে ঘুমায়, বাকিরা ওনাদের রুমে। পরের দিন সকাল 11টায় ওনারা বসে আছে আকাশ ও ইরার বিয়ের কথাবার্তা নিয়ে। ওনারা ওদের বিয়ের তারিখ ঠিক করে নেয়। ওদের বিয়েটা আমরা কালকের দিনের ভিতরে দিয়ে দেব। আকাশের আব্বুর কথায় অনেকেই অনেক রকমের বক্তব্য করে, কারণ এখনো বিয়ের কোনো শপিংই হয়নি, সেজন্য তার উপর বাড়িও সাজানো বাকি রয়ে গেছে। দেখুন, ইরার যা যা লাগে সব কেনা হয়ে গেছে, রাতের মধ্যে সব চলে আসবে। বাড়িটা সাজানোর দরকার নেই। আর আপনারা দেশে না গিয়ে এখানে আপনার মেয়ের সাথে থাকতে পারেন, কারণ ওখানে আপনাদের দেখাশোনা করার জন্য কেউ নেই। যদি ইরার ভাই অথবা কোনো বোন থাকতো তাহলে হয়তো ওর জন্য ফিরে যেতে পারতেন, কিন্তু সব কিছু যেহেতু এখানেই, তাই ওখানে যেতে হবে না। তবে মাঝে মধ্যে আকাশ আপনাদের ওখানে নিয়ে যাবে, সাথে ইরাকেও। ওখানে আপনারা কয়েকদিন সময় কাটিয়ে আবার আকাশের সাথে চলে আসবেন। কিন্তু কোনো কিন্তু নাই। এইদিকে রোজা এসে বলে, বা আঙ্কেল, ভালোই তো, ছেলের শ্বশুর শাশুড়িকে এখানে রাখতে চাইছেন, ভালো কথা, কিন্তু আপনার ছেলে যে ইরাকে ঠকাচ্ছে, তার কি হবে? রোজার কথা শুনে এখানে থাকা সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে, কেননা কেই এই মেয়েটাকে চিনে না, তার উপর এইসব বাজে বাজে কথা বলছে সেই জন্য। এই মেয়ে কে তুমি? আর বাড়িতে ঢুকলে কি করে? তার উপর এসব কি কথা বলছো? আমি ঠিকই বলছি, আপনার ছেলে মারামারি করে, অথচ আপনার হবু বৌমা এই সম্পর্কে কিছুই জানে না। এটাকে কি ঠকানো বলে না? ও মারামারি করে, এতে তোমার কোনো সমস্যা হচ্ছে রোজ? এটা নিয়ে আমি মারামারি পছন্দ করি না, তাই বলে কারো কাছে মার খেয়ে চলে আসবে, তাও তো মেনে নিতে পারি না। ওই সময় বাংলাদেশে তুমি মেয়ে ছিলে বলে কোনো ছেলে তোমার গায়ে হাত তুললো না, তাই ওই দিন ও মার খেয়েছে। কিন্তু এটা ওর নিজের দেশ, এখানে ওকে কেউ মারতে আসলে তার প্রতিবাদ তো ও করবেই। ইরা, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা? বুঝতে পারছি ও কতটা সরল ছেলে তা আমি জানি। বাংলাদেশে ওর সাথে কয়েকটা দিন সময় কাটিয়ে বুঝতে পেরেছি, তার উপর এখানে এসে ওকে আরো ভালো করে জেনেছি। ও ভার্সিটিতে কোনো মেয়ের সাথে কথা বলে না, তা আমি এখানে গিয়ে জানতে পারলাম। দেখো, নিজের আত্মরক্ষা মারামারি করলে কোনো সমস্যা নেই, তাই তুমি যা পাওয়ার জন্য এখানে এসেছো তা তুমি কখনোই পাবে না। না পেলে রোজ করে নিব আমি। কাল আকাশের বিয়ে, তাই সময় পাবে না। দেখা যাক। রোজা এখান থেকে চলে যায়। এদিকে রোজা যাওয়ার পর সবাই একে অপরের প্রশ্ন করেই চলেছে ইরাকে। ইরা সবার প্রশ্নের উত্তর দিতে থাকে, সবাই পরে সবটা বুঝতে পারে। এইদিকে ওই দিন থেকে ওদের বিয়ের কার্যক্রম শুরু হতে থাকে। এদিকে রোজা রকির সাথে হাত মিলিয়ে নেয় রোজাকে বাড়ি থেকে উঠিয়ে নেওয়ার জন্য, যাতে করে এই বিয়েটা না হয়। এইদিকে রনিও প্রতিশোধের জন্য রাজি হয়ে যায়। ওই দিন রাতে রকির ও লোকজন নিয়ে ইরাদের বাড়ির সামনে থেকে কৌশলে উঠিয়ে নিয়ে গিয়ে আটকে রাখে। এইদিকে ইরা তো বুঝতেই পারছে না কেন ওকে এখানে আনা হলো। ইরাকে একটা গোডাউন এনে রাখা হলে তার উপর রকির বাবার তো লোকজন আছেই, কেননা রকির বাবার তো লোকজন তো আছেই। রকির বাবাও মাফিয়া হওয়ার অনেক লোক আছে, এতে করে সুবিধাই হয়েছে। এদিকে রোজা ইরার মোবাইল দিয়ে আকাশকে কল দেয়। কেমন আছো আকাশ? এই কি ইরা, তোমার কণ্ঠ এমন দেখাচ্ছে কেন? কারণ আমি রোজা, সেই জন্য। মানে ইরার ফোন তোমার কাছে কেন? তার মানে তুই ইরাকে? একদম ঠিক ধরেছিস, আমি রোজাকে কিডন্যাপ করেছি। ওদের একটা শর্তে ছেড়ে দিব, যদি তুই আমাকে বিয়ে করিস। তা কখনোই সম্ভব না। তাহলে যে ইরাকে হারাতে হবে? আমি রাজি, তবে ইরাকেও ওখানে উপস্থিত থাকতে হবে। তাহলে তো আরো ইন্টারেস্টিং হবে। প্রেমিকা তার প্রেমিককে অন্য কারোর সাথে বিয়ে হতে দেখবে,
এই নে একটা জায়গায় নোট কর, এখানে চলে আসবি। এদিকে কেউ জানে না ইরা যে নিখোঁজ, তাই আকাশ বাড়ি থেকে বের হয়ে ঈশাকে কল দিয়ে জানিয়ে দেয় আকাশ ইরাকে নিয়ে একটু ঘুরতে গিয়েছে, রাত 3-4টার ভিতরে চলে আসবে। ঈশার এবং ইরার বাবা মাকে কথাটা বলে দেয়, যাতে করে ওরা ইরাকে নিখোঁজ হয়েছে তা জানে না। আকাশ গাড়ি নিয়ে ওর আস্তানায় চলে আসে। ওখানে এসে ওর যত লোকজন আসে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে খিবরের আস্তানার দিকে। ওখানে চারপাশে আকাশ ওর লোকদের রেখে শুধুমাত্র আসিফকে নিয়ে ভিতরে যায়। ওইখানে কিংকে দেখে কিবরি অবাক হয়ে যায়, কেননা কিং কখনো এখানে আসেনি, কিন্তু আজকে আসাতে কিবরি অবাক। আরে কিং, আপনি এখানে, তাও আবার আমার মতো মাফিয়ার কাছে? আমি এখানে কথা বলতে আসিনি, এখানে একটা মেয়েকে আটকে রাখা হয়েছে, আমি ওই মেয়েটিকে নিয়ে যেতে এসেছি। এ কি করে সম্ভব কিং? আমি এত কথা জানি না, মেয়েটিকে আমরা চাই। এইদিকে কিবরিয়া কি করবে বুঝতে পারছে না। অন্যদিকে কিং এর কথা অমান্য করলে কিং কিবরিয়াকে মেরেও ফেলতে পারে, তাই কিবরিয়া বাধ্য হয়ে ইরাকে ছেড়ে দিল। এদিকে ইরা আকাশের সাথে আসতে চাইছে না, কারণ ইরা এক মাফিয়ার কাছ থেকে অন্য মাফিয়ার কাছে যাচ্ছে সেজন্য। তাই আকাশ ইরাকে অজ্ঞান করে নিয়ে যেতে চাইছিল। তখনই রোজা ওখানে চলে আসে। রোজার সাথে ধাক্কা খেয়ে আকাশের মুখ থেকে মাস্ক পড়ে যায়। এতে করে রোজা আকাশকে চিনে যায়। এ কি তুই এখানে? আর ইরাকে নিয়ে এভাবে তুই যেতে পারিস না। কিবরিয়া সাহেব, আপনি আকাশের কাছে ইরাকে কেন দিয়েছেন? আকাশ কোথায়? আমি তো কিং এর কাছে দিয়েছি। ও কিং নয়, ও আকাশ। আর ওকে আমার বিয়ে করার কথা ছিল, কিন্তু কি করলেন? ওকে এত তাড়াতাড়ি করে ছেড়ে দিলেন। কি? ও তাহলে কিং নয়? কিন্তু তাহলে কিং এর ডান হাত আসিফ ওই ছেলেটার সাথে কেন? কারণ আমি কিং, আবার আমি আকাশ। কি? তার মানে তুই এতদিন সবাইকে বোকা বানিয়েছিস? কথাটা বলে ওরা গুলি করতে থাকে। এইদিকে আকাশের সাথে থাকা লোকগুলোও গুলি করতে থাকে। আকাশ ইরাকে নিয়ে এখান থেকে বের হয়ে গাড়িতে এনে রাখে এবং ওদের বলে দেয় ইরাকে যেন কেউ ওখান থেকে নিয়ে না যেতে পারে। ইরাকে এখানে রেখে আকাশ ভিতরে যায় এবং ওখানে একের পর এক লোকদের মাথা থাকে। ওদের মারা শেষ হলে কিবরে ও রকিও রোজা বাকি আছে, তাই আকাশ ওদের সামনে যায়। দেখুন মিস্টার কিবরিয়া, আপনাদের ইচ্ছে করলে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারবো না। আমি চাই আপনাদের একটা সুযোগ দিতে। বাকি রইল রোজা। দেখো রোজা, জোর করে কখনো ভালোবাসা হয় না, তাই আমাকে ভুলে যাও। কথাগুলো বলে আকাশ ওইখান থেকে আসতে যাবে, তখনই রকি রোজাকে গুলি করে। আকাশ পিছনে তাকিয়ে রোজার এই অবস্থা দেখে রকি ওর বাবাকে আকাশের লোক গুলি করে মেরে ফেলে। আকাশ ওইখান থেকে বের হয়ে চলে আসে। ইরাকে নিয়ে আকাশ বাড়িতে আসে। কেউ কিছু জিজ্ঞেস করলে আকাশ বলে দেয় ইরা ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে ইরা ঘুম থেকে আকাশকে দেখে, তাই দৌড়ে এসে জড়িয়ে ধরে। এইদিকে দুপুরের দিকে আকাশ ও ইরার বিয়ে হয়ে যায়। রাতে যখন ইরাকে আকাশের রুমে বসানো হলো, তখন আকাশ ইরাকে বলে, ইরা, তোমাকে একটা কথা বলার ছিল। আমি জানি কি বলবে। ওই রাতে কিং তুমি ছিলে, তাই তো? তুমি কি করে জানো? যখন আমাকে অজ্ঞান করবে তখন আমি তোমার আঙ্গুলে আংটি দেখি, ওই আংটিটা দেখে। কথা দাও, আমাকে কখনো ছেড়ে যাবে না। কথা দিলাম, তবে তোমাকে ওই পথ ছেড়ে দিতে হবে। তোমার জন্য সব ছেড়ে দেব। এরপর ওরা দুজন হারিয়ে যায় ভালোবাসায়, যেখানে কোনো মাফিয়া থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পের শেষটা অনেকেরই পছন্দ হবে, আবার অনেকেরই পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। তাই সবার পছন্দের মতো গল্পটা শেষ করা সম্ভব না, তাই সবাই ভালো থাকবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটা? আশা করছি গল্পটা অনেক ভালো লাগছে। তো এই গল্পের কোন পার্টটা আপনার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে এটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আপনারা কি মাফিয়া কিং টাইপের গল্পগুলো পছন্দ করে থাকেন? আর এই গল্প আপনি কোন জেলা থেকে শুনতেছেন এটাও নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনি ইন্ডিয়ার নাকি বাংলাদেশের এটাও কিন্তু বলতে ভুলবেন না। তো আপনাদের জন্য আমি আজ এত দূর এসেছি। তো হয়তো বা আমার কণ্ঠটা তো ভালো না, বাট আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার। তো আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।